ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সো আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভে আমরা দেখব হলো ত্রিকোণমিতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং সম্ভাবনা। সো আজকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুল ইসলাম রেহান। আকিব আসো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। সীমান্ত, ওকে ভাইয়া, কে কে আসো একটু জানাই দাও আমাদের। ওকে, চলো আমরা কথা না বলে অঙ্কগুলো করা শুরু করি। প্রথমে আমরা দেখব সম্ভাবনার ম্যাথগুলো, তারপর আমরা দেখব তোমার হলো ত্রিকোণমিতি অঙ্কগুলো। সো প্রথমে এটা একটু দেখো। তাহলে প্রথমে এই ম্যাথগুলো একটু দেখো, আগে প্রশ্নটা পড়ো সবাই, তারপর আমরা এটা সলভ করে দিচ্ছি। ওকে, সম্ভাবনার অঙ্কে তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে সম্ভাবনার অঙ্কে হলো মোট ঘটনাটা নিচে থাকবে আর অনুকূল ঘটনাটা উপরে থাকবে। মোট কতভাবে দেওয়া যায় বা নেওয়া যায় সে জিনিসটা নিচে থাকবে, আর অনুকূল ঘটনাটা কোথায় থাকবে বলো তো? উপরে থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো আমাদের এখানে বুয়েটে গত বছরের প্রশ্ন যেটা ছিল সেটা বলছে একটা শ্রেণীতে 20 জন ছাত্রী এবং 15 জন ছাত্র আছে, 15টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হবে। তাহলে 4 জনকে দেওয়া হবে, এই পুরা এদের মাঝখানে বলছে 4 জন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমার 4 জন ছাত্রীর মাঝকে টিকিটগুলো দিতে হবে, সেটা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো আমাদের মোট ঘটনাটা কি হবে বলো তো? মোট কতজনের মধ্যে তুমি টিকিট দিচ্ছ সেটা হবে নিচে। তাহলে সেটা হলো দেখো মোট ঘটনাটা নিচে বসে যাবে। তাহলে মোট ঘটনা হলো মোট কতজন আছে বলো তো? 20 জন, 15 জন, 35 জন। সো 35 জনের মধ্যে তুমি টিকিট দিচ্ছ 4টা, এটা হবে মোট ঘটনা। আর অনুকূল মানে আমি যেটা চাই, আমি কি চাই? আমি চাই হলো 4 জন ছাত্রী সবগুলা টিকিট পাক। তার মানে ছাত্রীরা যেন টিকিট পায় সেটা আমি চাই। তাহলে ছাত্রী আছে 20 জন, তাহলে এই 20 জনকে মধ্যে 4 জনকে দিতে হবে। তাহলে 20C4 ডিভাইড বাই 35C4, এটা হচ্ছে এ। বি নাম্বারে দেখো মোট ঘটনাটা সেম থাকবে, একটা অঙ্কে মোট ঘটনাটা সেম থাকে। সো বি নাম্বারের ক্ষেত্রে আমাদের হচ্ছে 35C4। এবার বলছে 2 জন ছাত্রকে দিব আর 2 জন ছাত্রীকে দিব। তাহলে ছাত্র আছে 15 জন, এর মধ্যে আমি ছাত্র দিব 2 জনকে, ইন্টু ছাত্রী আছে 20 জন, এর মধ্যে আমি দিব 2 জনকে। তখন এইটা হবে আমার অ্যান্সার। বুঝতে পারছি? একদম সিম্পল। তারপর তুমি মানগুলো বসাবা, বসায়া তুমি এখানে অ্যান্সারটা লিখে ফেলবা। ঠিক আছে? ওকে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল গত বছরের বুয়েটের প্রশ্ন, খুবই ইজি। মোট ঘটনা ডিভাইড বাই অনুকূল ঘটনা। ওকে, আসো নেক্সট রুয়েটের প্রশ্ন। সো রুয়েটের প্রশ্নটা কি বলছে দেখো। বলছে ধরা যাক এ ও বি দুটা ঘটনা যেখানে পি এ বার মানে কি বলতো? এ বাদে বাকি ঘটনা ঘটার চান্স। সো পি এ বার, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? যে আমরা জানি পি এ প্লাস পি এ বার, এ দুটা যোগফল হবে 1। সো এখান থেকে পি এ, প্রবাবিলিটি অফ এ, এটা হবে কি বলতো? 1 মাইনাস পি এ বার, তার মানে 1 মাইনাস 0.4, তার মানে 0.6। ঠিক আছে, এইটা ওকে। আমাদের বলছে এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে 0.2। তাহলে আমাদের বের করতে বলছে পি এ ইন্টারসেকশন বি বার। তার মানে এ থেকে বি এর অংশটা, এ আর বি এর কমন অংশটা কি করতে হবে? বি বার, মানে এ আর বি বাদে যে বাকি অংশটা সেটার মধ্যে কমন পার্ট নিতে হবে। এ এবং বি বাদে যে বাকি পার্ট সেটার মধ্যে কমন অংশটা নিতে হবে। ঠিক আছে? তাহলে এখন তুমি ভেন ডায়াগ্রামটা যদি তুমি চিন্তা করো যে ভাই আমরা জানি এটা হয় কি বলতো? এটা হচ্ছে পুরা এ, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে পুরা বি। এই যে মাঝখানে পার্ট, এই মাঝখানে পার্টটা কি বলতো? এই মাঝখানে পার্টটা হলো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে,
এখন আমাকে বলছে যে পি এ ইন্টারসেকশন বি বার, তার মানে এ এবং বি বাদে বাকিটা, বি বাদে বাকিটার মধ্যে কমন। এখন তুমি চিন্তা করো, বি বাদে বাকিটার মধ্যে কমন বলতে আসলে এই পার্টটাকে বোঝানো হয়েছে। বি বাদে বাকিটার মধ্যে কমন বলতে আসলে এই পার্টটা বোঝানো হয়েছে। এ তো থাকবে, সেখান থেকে বি বাদে বাকিটা কমন নিতে হবে ইন্টারসেকশন যেহেতু। সো বি কিন্তু এই পর্যন্ত, এই কমন পর্যন্ত, এই কমন পর্যন্ত যে বি, সেটা থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে আমাকে। ঠিক আছে, সো আমাদের এইটাকে আমরা এখন লিখতে পারবো আসলে এইভাবে যে পি এ মানে এ পুরাটা থেকে আমি যদি এই কমন পার্ট বাদ দিই, তাহলে কমন পার্টের মধ্যে যে বি এর অংশটা আছে সেটাও চলে যাবে। সো কমন পার্টের মধ্যে যে বি এর অংশ আছে সেটাও চলে যাবে তখন। তার মানে আমাদের পি এ কত ছিল, পি এ ছিল হলো 0.6 আর কমন পার্ট কত, কমন পার্ট হলো 0.2, তাহলে আমাদের এটা হচ্ছে 0.4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো বি বার মানে হলো বি বাদে বাকিটার সাথে কমন। এখন এ আর বি এর মধ্যে, বি বাদে বাকিটার মধ্যে কমন মানে এই বুঝাবে, এ পার্টটা বুঝাবে। সো এ যে পার্টগুলোর মধ্যে বি থাকবে না সেই পার্টগুলো নিতে হবে। তার মানে বি আছে কিন্তু এই কমন পার্টের মধ্যেও বি আছে, সো কমন পার্টটাও বাদ দিয়ে দিতে হবে। সো পুরা এ থেকে আমি কমন পার্টটা বাদ দিলে এই পাশের পার্টটা পাবো। সো এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার এই অঙ্কটা একটু দেখো। সো কুয়েটের গত বছরের প্রশ্ন আমাদের। সো কুয়েটের প্রশ্নটা দেখো, ভেন ডায়াগ্রামের প্রশ্ন, একদম ইজি। বলছে দ্বাদশ শ্রেণীর 40 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল, 25 জন ক্রিকেট, 10 জন উভয়টা খেলে, এদের মধ্যে দুর্বচরণে একজনকে নির্বাচন করা হলো। যদি ছাত্রটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? তাহলে একটা খেলা সে খেলে তবে তার আরেকটা খেলার সম্ভাবনা কত? এই ধরনের প্রশ্নকে বলা হয় আমাদের শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনা। সো মনে রাখো, যে ফুটবল খেলে তাহলে আমরা এখানে লিখতে পারি পি অফ ফুটবল, তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা, যেটা তুমি জানো, যে ঘটনাটা অলরেডি প্রশ্নে বলে দিছে, এই ঘটনাটা বসবে হলো নিচে, আর যেটা তোমার অজানা সেটা বের করতে হবে উপরে। তাহলে আমাদের যেটা অলরেডি জানি যে যদি ছাত্রটা ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে এটা আমি জানি, এটা হবে নিচে। কি বের করতে বলছে? ক্রিকেট খেলার সম্ভাবনা। তাহলে ক্রিকেট খেলার সম্ভাবনা হবে কোথায় বলো তো? উপরে। ফুটবল খেলাটা হবে নিচে, ক্রিকেট খেলার সম্ভাবনা হবে উপরে। ঠিক আছে, যেটা জানো সেটা হবে আমাদের কোথায় বলো তো? নিচে, আর যেটা বের করতে বলছে সেটা হবে উপরে। এখন আমরা জানি নিচে ঘটনাটা কি হয়, নিচে ঘটনাটা হয় মোট, আর উপরের ঘটনাটা কি হয়, উপরের ঘটনাটা হয় অনুকূল। তাহলে এটার ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, সূত্রটা হলো মোট কতজন ফুটবল খেলে সেটা বসবে নিচে, আর অনুকূল মধ্যে মানে হলো এদের মধ্যে কমন পার্টটা বসবে উপরে। ঠিক আছে, কমন পার্ট। তাহলে কমন পার্ট হলো এই ফুটবল আর ক্রিকেটের মধ্যে কতজন কমন। ঠিক আছে, সেটা হবে আমাদের কমন পার্ট। ওকে, তাহলে মোট হবে নিচে, তার মানে মোট ফুটবল কতজন খেলে, অনুকূল মানে হলো কমন, এর মধ্যে ফুটবল ক্রিকেট দুইটাই খেলে কতজন। তাহলে ফুটবল মোট খেলে কতজন সেটাকে দেখো। তাহলে মোট ফুটবল খেলে হলো আমাদের, বলো এটা অ্যান্সারটা বলো, দেখি কমেন্ট করে জানাও, দেখি কে আছো আমাদের সাথে। তাহলে এখানে তো বলেই দিছে, দেখো মোট ফুটবল খেলে হলো 20 জন, আর ফুটবল আর ক্রিকেট দুইটাই খেলে হলো 10 জন। তাহলে 10/20, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। সো
সো এটা হলো নাম্বারের সম্ভাবনার অঙ্ক। সো নাম্বারের সম্ভাবনার অঙ্ক খুব ইজি, বলছে 1001 থেকে 2500 পর্যন্ত নাম্বার বিশিষ্ট 1500টা লটারি টিকিট একটি পাত্রে রেখে উত্তম রূপে মিশানো হয়েছে, এলোমেলো করছো করে দৈবচরণ মানে কি তুমি আন্দাজে নিছো, তার মানে তোমার একটা প্রবাবিলিটি ম্যাথ। বলছে একটি টানা হলো টিকিটটির নাম্বার 3 অথবা 5-এ গুণিত হওয়ার সম্ভাবনা 3 অথবা 5। সো 3 অথবা 5 মানে হলো প্রবাবিলিটি অফ 3 ইউনিয়ন 5। সো 3 অথবা 5 ইউনিয়ন বোঝায়, তাহলে আমরা কিন্তু ইউনিয়নে একটা সেটের সূত্র জানি, সেটা হলো এটা হবে 3 উঠার প্রবাবিলিটি, তারপর হলো 5 উঠার প্রবাবিলিটি, সেখান থেকে মাইনাস করতে হবে যে 3 এবং 5 উঠার প্রবাবিলিটি, মানে ইন্টারসেকশন, ঠিক আছে। ওকে, 3 উঠার প্রবাবিলিটি কত সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাকে নিচে হবে মোট সংখ্যা 1500টা, মোট সংখ্যা, এর মধ্যে আমার দেখতে হবে 3 দিয়ে বিভাজ্য বা 3-এ গুণিতক এমন সংখ্যা আছে কয়টা। সো 3 দ্বারা বিভাজ্য বা 3-এ গুণিতক এমন সংখ্যা কয়টা আছে সেটা বের করব কিভাবে, ওই যে যতগুলো নাম্বার আছে ওটাকে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1500কে 3 দিয়ে ভাগ করলে এখানে আসবে আমার 500, তাহলে 500টা সংখ্যা আছে যেটা আমাদের 3-এ গুণিতক। একইভাবে বলতো এর মাঝখানে 5-এ গুণিতক আছে কতগুলা, 5-এ গুণিতক আছে কতগুলা এটা বের করো। নিচে তো মোট হলো 1500, আর 5-এ গুণিত বাক্য সময় কি দিয়ে ভাগ করব বলতো, 5 দিয়ে ভাগ করব, 1500কে 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 300। ওকে, এখন বলছে 3 এবং 5 দুইটাই, তাহলে 3 এবং 5, এবং মানে কি বলতো, এবং মানে হলো কমন, মানে কি 15 দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি 1500কে 15 দিয়ে ভাগ করবা, 15 দিয়ে ভাগ করলে তোমার এখানে চলে আসবে 100, তার মানে 100টা সংখ্যা আছে যেটা 3 এবং 5 দুইটা দিয়েই বিভাজ্য। ওকে, তাহলে ফাইনালি কত আসে দেখো তো, 500, 700, 800, 700, তাহলে 700/1500, তাহলে ফাইনাল অ্যান্সার হলো 7/15, ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুবই সিম্পল অঙ্ক। নেক্সট আমরা বুটেক্সের অঙ্ক দেখি, খুবই ইজি। দেখো একটা ব্যাগে 4টা সাদা 5টা কালো বল আছে, নিরপেক্ষভাবে 3টা বল উঠাইছে, 3টা বলই কালো হওয়ার সম্ভাবনা কত। তো এটা তো ইজি, আমাদের 3টা বল উঠাইছে, তাহলে মোট বল আছে কয়টা, মোট বল আছে 9টা, তাহলে 9টা থেকে সে উঠাইছে কয়টা বলো তো, উঠাইছে 3টা, বলছে 3টাই কালো হবে, তাহলে কালো আছে কয়টা, 5টা, এই 5টা থেকে আমার 3টাই কালো লাগবে, সো এটাই অ্যান্সার, শেষ। মোট ঘটনা হবে নিচে, যেটা তুমি চাচ্ছ কালো চাচ্ছ, সো কালোটা হবে উপরে। মোট বল আছে 9টা, তুমি 3টা নিবা, কালো আছে 5টা কালো থেকে তুমি 3টা কালো নিবা, ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট বইটা দেখো 17-18 প্রশ্ন হুবহু বই থেকে তুলে দিচ্ছে, সম্ভাবনার অঙ্ক দিলে সাধারণত বই থেকে তুলে দেয়, আর এগুলো খুব ইজি আসে, ঠিক আছে, খুব বেশি যে কঠিন আসে তা কিন্তু না, একদম ইজি আসে আমাদের। ওকে, আমাদের এখানে বলছে দেখো, বলছে গণিত পরিসংখ্যান বিষয়ে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন পরিসংখ্যানে, 40 জন গণিতে ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে, সব কিন্তু ফেল হিসাব বলছে। নিরপেক্ষভাবে একজন ছাত্রকে বাছাই করলে তার পরিসংখ্যানে পাস, গণিতে ফেল। ওকে, তাহলে গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, তাহলে নিচে হবে মোট সংখ্যা, মোট মানে 200 জন, ঠিক আছে। তাহলে সম্ভাবনা বের করতে বলছে কার, গণিতে ফেল। সো গণিতে ফেল কয়জন আছে দেখো তো, গণিতে ফেল আছে 40 জন, তাহলে গণিতে ফেল আছে 40 জন, ঠিক আছে। এই 40 জনের মধ্যে খেয়াল করে দেখো উভয় বিষয়ে ফেল আছে 10 জন, তার মানে এই 40 জনের মধ্যে 10 জন আছে যারা পরিসংখ্যানেও ফেল করছে, তাহলে ওই 10 জনকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ওই 10 জনকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 30 জন থাকে, এই 30 জন শুধুমাত্র গণিতে ফেল, তাহলে এই 30 জন কিন্তু শুধুমাত্র গণিতে ফেল, তার মানে পরিসংখ্যানে পাস। বুঝতে পারছো, একদম ইজি। বলছে গণিতে ফেল কত হওয়ার সম্ভাবনা, গণিতে ফেল আছে 40 জন, এর মধ্যে 10 জন আছে উভয় বিষয়ে ফেল,
সো উভয় বিষয়ে ফেলটা যদি আমি মোট থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকবে কি শুধু গণিতে ফেল। সো যারা শুধু গণিতে ফেল তারা কিন্তু পরিসংখ্যানে পাস করছে, বুঝতে পারছো, কারণ তারা শুধু গণিতে ফেল। তাহলে এটা অ্যান্সার হবে 3/20, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট বলছে একটি পাত্রে 9টি বল আছে যার মধ্যে 2টি লাল, 3টি নীল ও 4টি কালো বল আছে। 3টি বল পাত্র হতে দৈবভাবে নেওয়া হলো, বল 3টা ভিন্ন রঙে হওয়ার সম্ভাবনা। ওকে, 1 নাম্বার মানে হলো প্রবাবিলিটি অফ 3টাই ভিন্ন। ভিন্ন মানে কি, একটা হবে লাল, একটা হবে নীল আর একটা হবে কালো, এটা ব্লু আর এটা ব্ল্যাক। ঠিক আছে, একটা লাল, একটা নীল, একটা কালো হবে, তাহলে একটা একটা করে লাগবে সব জায়গা থেকে। তাহলে ভাইয়া বলছি ফার্স্টে কি লিখতে হয়, ফার্স্টে হয় মোট। তাহলে মোট বল আছে 9টা, তুমি নিছো 3টা, তাহলে 9C3, এটা হবে কি বলো মোট। এখন আমার কি লাগবে, একটা লাল লাগবে, লাল আছে 2টা, লাগবে একটা 2C1। 3টা নীল লাগবে একটা 3C1। 4টা কালো লাগবে একটা 4C1। ঠিক আছে, এই যে সবগুলো একটা একটা করে নিলেই সব ভিন্ন কালার চলে আসবে। ওকে, 2 নাম্বার বলছে 3টা একই রঙের হওয়ার সম্ভাবনা। সো 3টাই সেম হইতে হবে, 3টাই আমার সেম কালার হইতে হবে। তাহলে 3টাই সেম কালার, তার মানে কি আইদার 3টাই লাল হইতে হবে, অথবা 3টাই আমার নীল হইতে হবে, অথবা 3টাই আমার কালো হইতে হবে। ঠিক আছে, এখন দেখো 3টা লাল হওয়া পসিবল না, কেন, কারণ আমার হাতে তো 3টা লাল নাই, লাল তো আছেই 2টা, তাহলে 3টা লাল পামু কই থেকে, তাহলে লাল হবে না, লাল বাদ, লাল আমি 3টা পাই নাই, সো বাদ। এবার দেখো 3টা নীল, হ্যাঁ 3টা নীল হওয়ার চান্স আছে। ঠিক আছে, তাহলে 3টা নীল হওয়ার চান্স, তাহলে সেক্ষেত্রে আমরা মোট বল নিতেছি 9টা থেকে 3টা, আমার 3টাই নীল লাগবে, তাহলে 3C3। অথবা 9টা থেকে 3টা নিচ্ছি, 3টাই কালো লাগবে, কালো আছে 4টা, লাগবে 3টা 4C3। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আসো নেক্সট বলছে একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টা বিষয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশে অংশগ্রহণ করে, তার পাশের সম্ভাবনা মানে সবগুলো সম্ভাবনা দিয়ে দিছে। ম্যাথের সম্ভাবনা, ফিজিক্সের সম্ভাবনা, কেমিস্ট্রির সম্ভাবনা, ইংলিশের সম্ভাবনা। যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথে তার মানে ম্যাথ ফিক্সড, তার মানে এইটা ফিক্সড, অবশ্যই ম্যাথে 4/5 এটা ফিক্সড। এবং ন্যূনতম যে কোনো 2টা বিষয় পাশ করতে হবে। ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত, তাহলে ন্যূনতম যে কোনো 2টা, মানে বাকি 3টা থেকে যে কোনো 2টা সে পাস করবে, আরেকটাতে কি করবে বলতো, ফেল করবে। 2টার থেকে একটাতে পাস করবে, আরেকটাতে কি করবে, ফেল করবে। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা ফার্স্টে সেটা দেখি। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা দেখি। ম্যাথে পাস করতেই হবে, সো এমন হইতে পারে যে ভাইয়া ম্যাথে পাস আর বাকি 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, তাহলে ফিজিক্সে পাস, কেমিস্ট্রিতে পাস, ইংলিশে ফেল। সো ইংলিশটা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতেছি যে ওটাতে ফেল। সো এমনও হইতে পারে ভাইয়া ম্যাথে পাস, কেমিস্ট্রিতে ফেল আর ইংলিশে পাস, এটাও হইতে পারে। ম্যাথে অবশ্যই পাস করতে হবে, ফিজিক্সে পাস, কেমিস্ট্রি, ইংলিশে পাস। ওকে, ওকে, তাহলে আমার কিন্তু এই 3 ধরনের ঘটনাই ঘটতে পারে। কিন্তু এটা পাশাপাশি আরেকটা ঘটনা আছে যেখানে সে সবগুলোতে পাস করছে। কেন, কারণ এখানে দেখো বলে দিছে তো ন্যূনতম, তার মানে 2টাতেই পাস করবে এমন কোনো কথা নেই, 3টাতেও করতে পারে। সো এইটা হইতে পারে। ওকে, তাহলে ফার্স্টটা দেখো ম্যাথে পাস 4/5, ফিজিক্সে পাস 3/4, কেমিস্ট্রিতে পাস 5/6
আর ইংলিশে ফেল সেটা হলো 1 - 2/3। কারণ আমরা জানি এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো সব কি পাশের সম্ভাবনা, তাহলে ফেলের সম্ভাবনা কি 1 থেকে মাইনাস করতে হবে। ওকে, ম্যাথে পাস 4/5, ফিজিক্সে পাস 3/4, কেমিস্ট্রিতে ফেল তাহলে 1 আর ইংলিশে পাস। ওকে, ম্যাথে পাস 4/5, ফিজিক্সে ফেল তাহলে 1 - 3/4, তাহলে 5/6, 2/3। এখন সবগুলোতেও পাস হইতে পারে, তাহলে 4/5, 3/4, 5/6, 2/3। সো এই সব যদি আমি যোগ করে দিলে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, সবগুলো যোগ করে দিলে আমাদের ফাইনাল অ্যান্সার আমরা পেয়ে যাব। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, আসো এটা বলছে 3টি একই রকমের বাক্সে প্রতিটিতে 2টি একই রকম ড্রয়ার আছে, তাহলে 3টা বাক্সে প্রত্যেকটাতে 2টা করে ড্রয়ার। হ্যাঁ, প্রথম বাক্সের 2টি ড্রয়ার প্রতিটিতে 1টি করে পেন্সিল, দ্বিতীয় বাক্সে প্রতি ড্রয়ারে 1টি করে কলম, তৃতীয় বাক্সে 1টি ড্রয়ারে 1টি পেন্সিল, অন্য ড্রয়ারে একটা কলম আছে। লটারি করে একটা বাক্স নির্বাচন করা হলো, নির্বাচিত বাক্সে একটি ড্রয়ার খুলে পেন্সিল পাওয়া গেল। পেন্সিলটি যে প্রথম বাক্সে তার সম্ভাবনা বাইর করো। ওকে, অনেক কাহিনী, বিশাল কাহিনী। সো এটা হলো প্রথম বক্সের মধ্যে আবার 2টা ড্রয়ার, তাহলে বলছে প্রথম বক্সে 2টা ড্রয়ার প্রত্যেকটাতে পেন্সিল আছে, তাহলে এখানে একটা পেন্সিল, এখানেও একটা পেন্সিল। এটা হলো ফার্স্ট বক্স। এরপর আসতেছে আমাদের সেকেন্ড বক্স, তাহলে সেকেন্ড বক্সে বলছে একটা করে কলম, তাহলে এখানে একটা পেন, এখানেও একটা পেন। ওকে, এটা হলো আমাদের থার্ড বক্সে বলছে একটা পেন্সিল আর একটা কলম। ওকে, এখন বলা হলো তুমি একটা বক্স নিছো, বক্স নিয়ে তুমি একটা ড্রয়ার খুলছো, খুলে তুমি কি পাইছো, পেন্সিল পাইছো। পেন্সিলটা যে প্রথম বক্সে সেটা সম্ভাবনা কত। সো একটা ঘটনা ঘটছে, আরেকটা ঘটনা বের করতে বলছে, এগুলো কি শর্তাধীন সম্ভাবনা। সো এখানে আসলে একটা শর্তাধীন সম্ভাবনা বের করতে বলছে। সো আমি কি পাইছি, আমি পেন্সিল পাইছি। সো ফার্স্টে বের করতে হবে পেন্সিল পাওয়ার সম্ভাবনা, দেন আমার চাইছে যে প্রথম বাক্স থেকে যে আসছে সেটা হওয়ার সম্ভাবনা কত। ওকে, তাহলে আমরা জানি শর্তাধীন সম্ভাবনা যেটা বলে দেওয়া থাকে সেটা হবে নিচে, আর যেটা বের করতে বলছে সেটা হবে কোথায় বলো তো, উপরে। তাহলে আমি দেখবো যে পেন্সিল কতভাবে পাওয়া যায় সেটা আমি ফার্স্টে নিচে লিখে দিব। তাহলে নিচে লিখে দিব পেন্সিল কতভাবে পাওয়া যায়। তাহলে প্রথম বক্সে পেন্সিল পাওয়া যাওয়ার চান্স কত। তাহলে প্রথম বক্স নেওয়ার চান্স কত। প্রথম বক্স নেওয়ার চান্স হলো 1/3, এবং সেখানে পেন্সিল পাওয়ার চান্স কত। ভাই আছেই 2টা জিনিস, এর মধ্যে 2টাই পেন্সিল, তাহলে এটা হলো প্রথম বক্সেরটা, আছে 2টা, নিবই 2টা। ওকে, এবার দ্বিতীয় বক্স নেওয়ার চান্স কত। 3টা বক্সের মধ্যে 2 নাম্বার বক্স আসবে, তাহলে বক্স নেওয়ার চান্স 1/3, 3টার মধ্যে 2 নাম্বারটা মানে একটা, আর সেখানে পেন্সিল পাওয়ার সম্ভাবনা হলো 0, কারণ আছে 2টা জিনিস কিন্তু কোনো পেন্সিল নাই। একইভাবে তারপরটাতে পেন্সিল আছে 2টা আছে, এর মধ্যে একটা পেন্সিল, তাহলে এটা হলো মোট পেন্সিল পাওয়ার সম্ভাবনা। এর মধ্যে কি চাইছে, প্রথম বাক্সেরটা চাইছে। সো প্রথম বাক্সেরটা হবে এই যে প্রথমটা উপরে বসে যাবে, তাহলে 1/3, 2/2, এইটা প্রথমটা উপরে বসে যাবে, যেটা পাবা সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি জিনিস এগুলো। ওকে, শর্তাধীন সম্ভাবনা নিচে হবে মোট, উপরে হবে অনুকূল, যেটা চাইছে সেটা উপরে লিখে দিবা। ওকে, এ ও বি মেশিন দুটি বোল্ট প্রস্তুত করে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে এ মেশিনটি বি মেশিনের দ্বিগুণ বোল্ট তৈরি করে। জানা আছে যে এ ও বি মেশিন দুটি এত % ত্রুটিপূর্ণ বোল্ট তৈরি করে, একটি বোল্ট পরীক্ষা করে দেখা গেল ত্রুটিপূর্ণ, এই মেশিনে হওয়ার সম্ভাবনা কত। এখন দেখো এক্সাক্ট কোনো নাম্বার তোমাকে দেয় নাই। সো এক্সাক্ট কোনো নাম্বার যদি না দেওয়া থাকে, ফার্স্টে আমরা চেকার বক্স বানাবো। সো চেকার বক্স বানানোর নিয়ম হলো তোমার কয়টা মেশিন সেই অনুযায়ী তুমি এখানে দাগ টানবা। আমার মেশিন হলো 2টা, একটা হলো এ, একটা হলো বি।
আর কয়টা বৈশিষ্ট্য সেটা এখানে দাগ টাইনা লিখবা। সো ভাই আমার এখানে বৈশিষ্ট্য হলো দুইটা, ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটিপূর্ণ এটা একটা বৈশিষ্ট্য, আর হলো ত্রুটিমুক্ত, ত্রুটিমুক্ত এটা একটা বৈশিষ্ট্য। ওকে, বলছে এ মেশিনটি বি মেশিনের দ্বিগুণ বোল্ট বানায়। সো বি মেশিন ধরলাম 100টা বানায় সাপোজ, এটা তুমি একটা র্যান্ডম নাম্বার ধরতেই পারবা, ফিক্সড কোনো নাম্বার দেওয়া নাই, সো সমস্যা নেই। আমি ধরলাম বি মেশিন 100টা বানায়, তাহলে এ মেশিন বানাবে 200টা, তাহলে মোট হবে 300টা। এই কোনায় মোট নাম্বার বসে মোট, তাহলে মোট হলো 300টা বোল্ট বানানো হচ্ছে। এখন এ মেশিন 2% ত্রুটিপূর্ণ বানায়, তাহলে দেখো 202% কত, 4টা, তাহলে ভালো বানাবে কয়টা, 196টা। ওকে, বি মেশিন 1% ত্রুটিপূর্ণ বানায়, 1%, তাহলে 100টার মধ্যে একটা ত্রুটিপূর্ণ বানায়, তাহলে ভালো বানায় 99টা, তাহলে মোট ত্রুটিপূর্ণ 5টা, ভালো বানাবে 295টা। ঠিক আছে, ওকে, সব চেকার বক্স রেডি হয়ে গেল। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে দেখা গেল যে বোল্টটা ত্রুটিপূর্ণ, যেটা তুমি জানো সেটা বসবে কোথায়, নিচে, শর্তাধীন সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা, যেটা তুমি জানো সেটা বসবে নিচে, আর যেটা বের করতে বলছে এটা কোথায় হবে, উপরে। বলছে এ মেশিনে প্রস্তুত হওয়ার সম্ভাবনা, তার মানে এ মেশিনে হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। আর নিচে যেটা হয় সেটা কি হয় বলো তো, মোট। সো আমার নিচে আছে কি, ত্রুটিপূর্ণ, তাহলে আমি দেখবো মোট ত্রুটিপূর্ণ কয়টা, মোট ত্রুটিপূর্ণ হলো ভাইয়া 5টা, তাহলে মোট ত্রুটিপূর্ণ 5টা। এর মধ্যে এ মেশিনে কয়টা আছে, মোট ত্রুটিপূর্ণ 5টা, এর মধ্যে এ মেশিনে আছে 4টা, তাহলে এটাই আনসার। ঠিক আছে, 4/5 এটাই আনসার। এটা তোমার পয়েন্টে নিয়ে যাবা, পয়েন্টে নিয়ে গেলে তুমি পারফেক্ট আনসার পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি, চেকার বক্স বানায় ফেলবা একটা নাম্বার ধরে, তারপর সেই অনুযায়ী তুমি অ্যান্সারগুলো দিয়ে দিবা। ওকে, আসো আমরা এখন এটা দিই যে একটা ছক্কা 2বার চাল দেওয়া হলো, তার মানে একটা ছক্কা 2বার মারছো, 2বার, প্রথম চালে 5 4 5 6, দ্বিতীয় চালে 1 2 3 অথবা 6টা সম্ভাবনা বের করো। ও ফালতু অঙ্ক, তাহলে প্রথম চাল, তাহলে ফার্স্ট যখন মারছো, ফার্স্ট টাইমে মোট ঘটনা 6টা, এর মধ্যে কি কি লাগবে, 4 5 অথবা 6, এই 3টা লাগবে। আর দ্বিতীয়বার যখন মারছো, মোট ঘটনা 6টা, এখন কয়টা লাগবে, দ্বিতীয় চালে কয়টা লাগবে, 1 2 3 অথবা 4, মানে এই 4টায় যে কোনো একটা লাগবে। তাহলে 2বার যদি আমি মারি, তাহলে প্রবাবিলিটি হবে 3/6 ইন্টু প্রথমবার মারছি এবং দ্বিতীয়বার মারছি, 2বারই মারতে হবে, এজন্য ইন্টু বসবে। ঠিক আছে, এবং বোঝাচ্ছে এজন্যে। সো বাকিটা এখন ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই অ্যান্সার। এটা যেটা করলে 2, এটা যেটা করলে 2, তাহলে 1/3, 1/3 অ্যান্সার। ঠিক আছে, পারফেক্ট অ্যান্সার। ওকে, ওকে বুয়েটা এই প্রশ্ন, এটা SW কেন, কারণ এটা শর্তাধীন, শর্তাধীন। ওই যে দেখেন ক্রিকেট খেললে ফুটবল খেলার চান্স কত, তাহলে নিচে হবে মোট ক্রিকেট, তারপর উপর হবে কমনটা, যে ক্রিকেট এবং ফুটবল দুইটাই, তাহলে মোট ক্রিকেট খেললে কতজন, 25 জন, আর উভয় খেলে 10 জন, তাহলে 10/25, প্রথমটা অ্যান্সার। দ্বিতীয়টা অ্যান্সার কত, ফুটবল খেলে ক্রিকেট খেলার সম্ভাবনা কত, তাহলে মোট ফুটবল খেলে 20 জন, এর মধ্যে ফুটবল ক্রিকেট দুইটাই খেলে কয়জন, 10 জন, তাহলে 10/20 হবে অ্যান্সার। ঠিক আছে, ওই যে উপরে বসবে কমন আর নিচে বসবে মোট, বুঝতে পারছো, এটা SW। ওকে, 3টা পৃথক সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। দেখো গুণফল জোড়, যোগফল বিজোড়, অথবা গুণ যোগ, দুইটা সংখ্যা গুণ করে দিলে জোড় হবে, বিজোড় হবে। সো এই ধরনের কথা যখন বলবে, তখন তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে কতভাবে জোড় বানানো যায় অথবা কতভাবে বিজোড় বানানো যায়। দেখো 3টা পজিটিভ সংখ্যার গুণফল জোড় বানানো যায় কতভাবে, সেটা আগে দেখো। এমন যদি হয় যে ভাই আমরা 3টাই বিজোড় সংখ্যা নিই, 1 3 5,
তাহলে 3টা বিজোড় সংখ্যা গুণ করে দিলে দেখো 3 × 5 = 15, তাহলে এটা হবে না, এটা হচ্ছে না। একটা যদি জোড় নিই, বাকি দুইটা যদি বিজোড় নিই, তাহলে 15 × 2 = 30, এইটা হবে। সো এটা নেওয়া যাচ্ছে, যে মানে একটা জোড় দুইটা বিজোড় হইলে সেক্ষেত্রে আমার এটা জোড় হচ্ছে। এখন যদি এমন হয় যে ভাইয়া দুইটা জোড় একটা বিজোড়, 4 × 5 = 20, 20 × 2 = 40, তাহলে এইটাও কিন্তু জোড় হচ্ছে। তার মানে দুইটা জোড় একটা বিজোড় হইলেও হয়। আবার যদি ভাইয়া আমার সবগুলা জোড় সংখ্যা হয়, তাহলে 4 × 4 = 24, 48, তাহলে এইটাও জোড় সংখ্যা হচ্ছে। তার মানে এই তিনটা গ্রহণযোগ্য। এখন আমি দেখবো এই তিনটা কতভাবে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে মোট সংখ্যা হলো, আমি 3টা নিব, তাহলে মোট হলো 100টা থেকে 3টা নিচ্ছ, ঠিক আছে। এখন প্রথম ক্ষেত্রে কি লাগবে বলো তো, একটা জোড় দুইটা বিজোড়। দেখো 1 থেকে 100 এর মধ্যে 50টা আছে জোড় আর 50টা আছে বিজোড়, ঠিক আছে। এটার মধ্যে 1 থেকে 100 মধ্যে 50টা জোড় আর 50টা হলো কি বলতো বিজোড়, 1 থেকে 100 মধ্যে, ঠিক আছে। ওকে, সো আমাদের যদি এইটা বলে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে কি লাগবে, একটা জোড় লাগবে দুইটা বিজোড় লাগবে, তাহলে 50টা জোড় থেকে একটা লাগবে আর 50টা বিজোড় থেকে দুইটা লাগবে। এটা হলো প্রথম কেস। অথবা দ্বিতীয় কেসে দুইটা বিজোড় লাগবে, তাহলে 50টা থেকে লাগবে দুইটা আর 50টা বিজোড় থেকে লাগবে একটা, অথবা 3টাই জোড় লাগবে, তাহলে 50টা জোড় থেকে 3টাই লাগবে। সো এই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। কোনটা কতভাবে হয় সেটা ফার্স্টে দেখবা, তারপর তুমি ওইভাবে লিখে দিবা। ওকে ভাইয়া, নেক্সট আসলে বুটেক্সের একটা প্রশ্ন। 1 থেকে এত পর্যন্ত সংখ্যাগুলো হতে দৈব চয়নের মাধ্যমে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা। ঘন সংখ্যা মানে কিউবিক নাম্বার, ঠিক আছে, কিউবিক নাম্বার হওয়ার সম্ভাবনা। অ্যান্ড কিউবিক নাম্বার এই জিনিসটা বের করবো কিভাবে, বলা হলো যেইটা দেওয়া আছে সেটাকে ওই কিউব করে দিবা, কিউবিকিউট করে দিবা, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবা। তাহলে আমি যদি 350কে কিউবিকিউট করে দিই, তাহলে কত আসে বলো তো, এই কত আসে একটু বলো তো, দেখো তো 350কে যদি আমরা কিউবিকিউট করে দিই, তাহলে আসে 7 পয়েন্ট সামথিং, তাহলে 7 পয়েন্ট সামথিং আসে। তাহলে পয়েন্টটা বাদ, তার মানে 7টা, তাহলে 7টা ঘন সংখ্যা পাবো। তাহলে ঘন সংখ্যা পাবো কয়টা, 7টা। একদম ইজি, এগুলো দেখো সিম্পল। তোমাকে যখন বলবে 3 এর গুণিতক, তখন তুমি 3 দিয়ে ভাগ করে দিবা। যখন বলবে 5 এর গুণিতক, তখন তুমি 5 দিয়ে ভাগ করে দিবা। যখন বলবে বর্গ সংখ্যা, তখন তুমি বর্গমূল করে দিবা। যখন বলবে ঘন সংখ্যা, তখন তুমি কিউবিকিউট করে দিবা। করে দিয়ে যে নাম্বারটা পাবা সেটা পূর্ণ সংখ্যাটা নিবা। তাহলে আমি বুঝে গেলাম যে 1 থেকে 350-এর মধ্যে আমাদের ঘন সংখ্যা আছে কয়টা, 7টা। তাহলে আমাদের বলছে কয়টা নিতে, একটা নিতে। তাহলে 350 থেকে আমি নিব একটা, সেই একটা এই 7টার মাঝখান থেকে হইতে হবে। তাহলে এটাই অ্যান্সার। নিচে হবে মোট, উপরে হবে অনুকূল। অনুকূল মানে যে এটা 7টা ঘনমূল, ঠিক আছে, 7টা ঘনমূল, এটা হবে আমাদের অনুকূল, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার সব বুটেক্সের অঙ্কটা খুবই ইজি। এটা আমাদের বইয়ে আছে, কেতাবুদ্দিন স্যারের বইতে আছে। বলছে একটি ছক্কার গুটির সাথে এমনভাবে তার বেঁধে দেওয়া হলো যে একটি জোড় সংখ্যা আসার সম্ভাবনা একটি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা জানি যে ভাইয়া আমাদের নর্মালি সবগুলো সংখ্যা আসার সম্ভাবনা সেম। 1 আসলে 2 আসবে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, অথবা 6 আসতে পারে। তার মানে মোট ঘটনা হয় 6টা। এই যে ছক্কা ওঠার চান্স 1/6, 5 ওঠার চান্স 1/6, এভাবে আমরা হিসাব করতে পারি যখন আমাদের সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা সেম, আমরা যখন এটাকে সেম ধরি। এখন যদি আমাকে বলে দেয় যে একটা জোড় সংখ্যা আসার সম্ভাবনা একটি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনায় দ্বিগুণ, তার মানে জোড় আসার সম্ভাবনা দ্বিগুণ,
তার মানে জোড় আসবে দুইটা, বিজোড় আসবে একটা। তার মানে একটা বিজোড়ের জন্য দুইটা করে জোড় আসার চান্স আছে। তাহলে একটা বিজোড়ের জন্য দুইটা করে জোড় আসার চান্স আছে। তাহলে সেক্ষেত্রে মোট ঘটনা হবে এইগুলা। খেয়াল করে দেখো, বিজোড় আসার সম্ভাবনা ডাবল হলো জোড় আসার সম্ভাবনা। তাহলে একটা বিজোড় আসলে জোড় আসার সম্ভাবনা কিন্তু ডাবল। তার মানে একটা বিজোড় আসলে দুইটা জোড় আসবে। ওকে, তাহলে এই হলো মোট ঘটনা। তাহলে দেখো তো মোট ঘটনা কয়টা হয়ে গেছে এখন? 9টা। মোট ঘটনা হয়ে গেছে আমাদের 9টা। তাহলে মোট ঘটনা 9টা। কি চাইছে এবার প্রশ্নে? একবার নিক্ষেপ করলে 4 এর কম। তাহলে মোট ঘটনা 9টা, এর মধ্যে দেখো 4 এর কম আছে কয়টা? এই যে 4 এর কম আছে আমাদের 4টা। তাহলে 4/9 এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুবই ইজি। মোট ঘটনা কয়টা আছে সেটা দেখবা, তোমার যেটা চাইছে সেটা উপরে লিখে দিবা। মোট ঘটনা আছে 9টা, আমার লাগবে 4 এর কম। 4 এর কম আছে কয়টা দেখো তো? 4টা। তাহলে 4/9 এটাই অ্যান্সার। ওকে, এটা শর্টটা দিন। আমাদের বলছে প্রথম বাক্সে, তার মানে ফার্স্ট বক্সে আমাদের 2টা কালো আছে, 5টা সাদা আছে। আর দ্বিতীয় বাক্সে আমাদের 3টা কালো আছে, 7টা সাদা আছে। লটারির সাহায্যে একটা বাক্স নেওয়া হলো, বাক্সটি থেকে মার্বেল তোলা হলো। মার্বেলটি সাদা হলে দ্বিতীয় বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তার মানে আমাদের বলছে মার্বেলটা সাদা হবে, যেটা আমি জানি, যেটা প্রশ্নে বলে দিবে সেটা বসবে হলো নিচে। আর যেখান থেকে পাওয়ার সম্ভাবনা বের করতে বলছে দ্বিতীয় বক্স, তাহলে দ্বিতীয় বক্সেরটা হবে উপরে। তাহলে আমরা জানি নিচে যেটা হয় সেটা কি হয় বলো তো? মোট। তাহলে মোট কতভাবে তুমি সাদা পাইতে পারো? এখন ভাই আমি প্রথম বাক্স থেকে সাদা পাইতে পারি, তাহলে প্রথম বাক্স নেওয়ার চান্স হলো হাফ। সাদা পাওয়ার চান্স কত বলো তো? আচ্ছা, একটা মার্বেল তুলছো তো একটা, তাহলে সাদা আছে 5টা, মোট আছে 7টা, তাহলে 5/7। অথবা, অথবা মানে কি বলো তো? যোগ। অথবা মানে যোগ। আমি দ্বিতীয় বাক্স নেওয়ার চান্স হলো হাফ, দ্বিতীয় বাক্স থেকে সাদা পাইতে পারি, তাহলে 7/10। এখন আমার প্রশ্নে চাইছে দ্বিতীয় বক্স, তাহলে দ্বিতীয় বক্সটা উপরে উঠাই দিব। এই যে দ্বিতীয় বক্সেরটা উপরে উঠাই দিব, তাহলে দ্বিতীয় বক্স নিব, সাদা নিব, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, খুব ইজি এটা। এটা আমরা করছি ওই যে এ নট। এ নট মানে কি বলো? এই যে এটা এ বার, মনে পড়ে এটা করছিলাম যে এরকম একটা করছি কিন্তু। সো এটা এস ডাব্লিউ বাসার চেষ্টা করবা। এইটা এরকম করছি একটা আমরা। মৌলিক সংখ্যা অথবা 5-এর গুণিতক। মৌলিক সংখ্যা অথবা 5-এর গুণিতক। তো অথবা বলছে, অথবা মানে কি? তাহলে বলছে প্রাইম নাম্বার অথবা 5। তাহলে আমাদের নিতে হবে প্রাইম নেওয়ার চান্স কত, তার সাথে 5 আসার চান্স কত, সেখান থেকে বাদ দিতে হবে যে যেটা প্রাইম এবং 5 এই কমন পার্টটা কি করতে হবে বলো তো? বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো প্রাইম আসার চান্স কত? 10 থেকে আমাদের 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কোনটা কোনটা? 11 আছে, 13, 17, 19, তারপরে আছে আমাদের 21 নাই, 22 নাই, 23, 24, 25, 26, 27, 28, 29, এটা তাই তো নাকি? তাহলে এখানে আছে আমাদের 6টা। মোট ঘটনা হলো আমাদের 10 থেকে তো 21টা। 10 কাউন্ট হবে কিন্তু, 10 কাউন্ট হবে। ওকে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে দেখো? 10ও কাউন্ট হবে, 10, 15, 20, 25, 30। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5টা, তাহলে 5/21। আর কমন কিছুই নেই, তাহলে আমাদের হচ্ছে 0/21। সো এটাই অ্যান্সার, আমাদের যেটা আসে সেটা অ্যান্সার। ঠিক আছে? ওকে, আচ্ছা ভেদাঙ্ক, এখানে অনেক বড় সংখ্যা, আমরা ভেদাঙ্ক পরবর্তীটা দেখি, এটা দেখি। ঠিক আছে, এখানে অনেকগুলো সংখ্যা, এই অনেকগুলো সংখ্যাটা তোমরা SW করবা, আমরা সব ভেদাঙ্ক পরেরটা দেখি যে এটা ভেদাঙ্ক কেমনে বের করে। সো ভেদাঙ্ক হলো আমাদের
ভেরিয়েন্স, সো ভেদাঙ্ক যে ভেরিয়েন্সটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার, ঠিক আছে, ভেরিয়েন্সটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার। সো ফার্স্ট আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, পরিমিত ব্যবধানটা বের করতে হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা কিভাবে বের করব, বলা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা কিভাবে বের করব, এটা হলো প্রশ্ন। সো সেটা আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, এটা হলো পরিমিত ব্যবধান, সেটা হলো রুট ওভার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই, তাহলে ফার্স্টে তোমাকে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে এই প্রত্যেকটা সংখ্যার অ্যাভারেজ কত সেটা আমাকে ফার্স্টে বাইক করতে হবে। সো অ্যাভারেজ হলো আমাদের, হিসাব করা তো কত আসে, প্রত্যেকটা সংখ্যা যোগ করব 9 16 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে কত আসে দেখো তো, 16 9 25, 25 30 32, 32কে 4 দিয়ে করলে 4 8 32, তাহলে অ্যাভারেজ আসতেছে 8। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইকুয়ালস টু রুট ওভার, এই যে আমাদের অ্যাভারেজটা আমরা প্রতিটা নাম্বার থেকে বিয়োগ করে হোল স্কোয়ার করবো। তাহলে প্রতিটা নাম্বার 2, এই যে 2 মাইনাস 8 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের 5 মাইনাস 8 হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 9 মাইনাস 8 হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 16 মাইনাস 8 হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এইটা ডিভাইডেড বাই হচ্ছে 4। সো এইটা করলে তুমি কি পাবা, সিগমা পাবা। তারপর এই সিগমাটাকে তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে তুমি ভেদাঙ্ক পাবা, বুঝতে পারছি। ওকে, সো এটা করে নিবা, পারবা আশা করি। নেক্সট হলো এইটা, বর্গের গড় 51 হলে এক্স এর মান কত। এটা আসলে সিম্পল জিনিস, বর্গের গড় মানে কি, ধনাত্মক সংখ্যাগুলো বর্গের গড়, তার মানে বর্গ নিতে হবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে এক্স প্লাস 2 স্কোয়ার, এটা হবে 7 স্কোয়ার, এটা হবে 11 স্কোয়ার। কয়টা সংখ্যা বর্গ নিছি, 4টা। তাহলে এটা মান হলো আমাদের 51। সো এখান থেকে তুমি যদি সলভ করে দাও, সলভ করে দিলে তুমি এক্স এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। বর্গের গড়, তার মানে প্রত্যেকটা সংখ্যা বর্গ করে তারপর গড় নিতে হবে। আর গড় মানে কি, যোগ করে ভাগ করব, ঠিক আছে, সিম্পল জিনিস। ওকে, আমরা এখান থেকে পরবর্তীতে শুরু করব। সো এখন আমাদের একটা ব্রেক থাকলো, সো আমরা 10 মিনিট একটা ব্রেক নিয়ে নিই। ঠিক আছে, 10
ওকে, ওয়েলকাম ব্যাক। ব্রেকের পর আমরা শুরু করছি। সো আমরা এতক্ষণ হলো প্রবাবিলিটি দেখছি, এখন আমরা হলাম যে তোমার ত্রিকোণমিতি পার্টটা দেখব। সো আসো আমরা ত্রিকোণমিতি পার্টটা দেখি। সো ত্রিকোণমিতি পার্টের ব্যাপারে সবাই জিজ্ঞেস করে যে ভাই আমি ত্রিকোণমিতি একটু ভয় পাই বা ত্রিকোণমিতিটা কীভাবে সলভ করবো বুঝি না। তাহলে সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হলো মেইন বইয়ের যে ত্রিকোণমিতি প্রবলেমগুলো সেগুলো কিন্তু তোমার প্রথমে খুব ভালোভাবে সলভ করতে হবে, যেন বই থেকে কোনো কিছু যদি আসে তাহলে সেটা যেন আমাদের মিস না হয়। আর ত্রিকোণমিতির সূত্রগুলোর উপর তোমার ভালো দখল থাকতে হবে। সো ত্রিকোণমিতির সূত্রগুলো যেন তুমি দেখেই বুঝতে পারো, অথবা সঠিক অঙ্ক করতে গিয়ে তোমার যেন সঠিক সূত্রটা ঠিকভাবে মনে পড়ে, এটা যেন হয়। ঠিক আছে, সো আসলে আমরা কথা না বলে শুরু করে দিই। প্রথমে আমাদের বলছে যে a tan থিটা b sec থিটা ইকুয়ালস টু c সমীকরণে মূলদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করা যায় tan আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, সো মূল দিয়ে অঙ্কটা করতে বলছে। সো মূল দিয়ে অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। সো আসলে আমরা অঙ্কটা করি। সো ভাইয়া যেটা বললাম যে ফার্স্টে মূল দিয়ে করতে চাইলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাকে দ্বিঘাত সমীকরণটা বানাইতে হবে। সো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা যদি শুরু করে দিই যে a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়ালস টু c, তাহলে এখান থেকে আমি যদি দেখো আমাদের প্রমাণে ট্যান আছে, তাহলে আমরা ট্যানের দ্বিঘাত সমীকরণ বানাবো, কারণ দ্বিঘাত সমীকরণ না হলে আলফা বিটা দুইটা মূল পাওয়া যাবে না। সো দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য আমরা যেটা করব, এখানে সেক স্কয়ার থিটা বানাইতে হবে। সেক স্কয়ার থিটা বানাইতে পারলে দেন আমার এটা কিন্তু ট্যানের সূত্রে চলে আসবে। সো সেক স্কয়ার থিটা বানানোর জন্য আমরা সেক থিটাকে এক পাশে রেখে দিলাম, তাহলে বি সেক থিটা ইকুয়ালস টু সি মাইনাস এ ট্যান থিটা, তারপর উভয় পক্ষে হোল স্কয়ার করে দিচ্ছি। হোল স্কয়ার করে দিলে এখানে ফার্স্টে থাকে কি বলতো, বি স্কয়ার সেক স্কয়ার থিটা। সো সেক স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। একইভাবে এখানে যে সূত্র সেটা হলো সি স্কয়ার 2ac ট্যান থিটা প্লাস এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা। সো এখানকার মাইনাস বি স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, তখন আমার ফাইনালি যেটা হবে সেটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা, আর এখানে হবে প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু 0, এটা চলে আসবে। সো দেখো এটা একটা ট্যান স্কয়ার থিটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণে আমরা জানি মূলদ্বয় যদি হয়, এখান থেকে মূলদ্বয় যদি হয় আলফা বিটা, তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল আলফা বিটা সেটা হবে আমাদের সি বাই এ। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আমাদের, দেখো একটা মূলদ্বয় যদি আলফা হয় তাহলে সেটাকে আমরা যদি ট্যান আলফা চিন্তা করি, তারপর বিটা যদি হয় তাহলে সেটাকে যদি আমরা ট্যান বিটা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা মূলদ্বয়ের যোগফল যেটা সেটা আমরা বলতে পারবো মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। সো সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মূলদ্বয়ের গুণফল সেটা হয়ে যাবে আমাদের সি বাই এ, তার মানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাই তো নাকি? ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করলাম। এখন আমার প্রমাণটা একটু খেয়াল করো, আমার প্রমাণে করতে বলছে ট্যান আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো আমাদের মূল কিন্তু বলছে হলো আলফা বিটা, তার মানে এখানে থিটার মান হলো আলফা বিটা। তাহলে আমরা আলফা প্লাস বিটা এভাবে না লিখে আমরা কিন্তু ট্যান দিয়ে লিখতে পারি, কারণ আলটিমেটলি কিন্তু আমার এখান থেকে যে মূল আসবে এই মূল দুইটা কিন্তু হবে মূলদ্বয় কিন্তু হবে ট্যান থিটার মান, কারণ ট্যান থিটার মান হবে। তাহলে একটা মূলকে যদি আমরা ট্যান আলফা চিন্তা করি তাহলে আরেকটা মূল হবে ট্যান বিটা, এভাবে চিন্তা করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা এভাবে না ধরে আমাকে ধরতে হবে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, আর এখানে ধরতে হবে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে এটা হবে আসলে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান, আর এটা হবে আমাদের ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান। ঠিক আছে,
ওকে, এখন যেটা বের করতে বলছে আসো সেখান থেকে আমরা শুরু করি। আমাদের বলছে tan আলফা বিটার মান বের করতে বলছে, তাহলে tan আলফা প্লাস বিটা, এটা আমরা সূত্র জানি, ঠিক আছে, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। সো tan আলফা প্লাস বিটার সূত্র আমরা জানি tan আলফা প্লাস tan বিটা 1 মাইনাস tan আলফা tan বিটা। সো এই দুইটা মানই আমার জানা আছে, সেটা হলো 2ac ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা হবে 1 মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আলটিমেটলি তুমি যদি এটা বিয়োগ করে দাও তাহলে তুমি ফাইনালি যেটা পাবা সেটা হলো 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। সো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। সো কেয়ারফুল, ওরা আমাদের আলফা বিটা বলে দিচ্ছে, কিন্তু আমরা আসলে কিসের মূল পাবো সেটা আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের যেহেতু tan থিটার ফর্মুলা, সো আলফা বিটা আসবে কিন্তু তার সাথে tan থেকে যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, আসো নেক্সট আমাদের এটা বলছে যে tan ইনভার্স x প্লাস আলফা tan ইনভার্স x ইকুয়ালস টু π/4 হলে আলফা ও বিটা x ও আলফার মধ্যে সম্পর্ক বের করতে বলছে। সো একটু চিন্তা করো তো, এই এক্স এবং আলফার মধ্যে সম্পর্কটা আমরা কীভাবে বের করব। সো আমি যদি এখান থেকে সম্পর্ক বের করি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই tan ইনভার্সটা আসলে ভ্যানিশ করে দিতে হবে। সো tan ইনভার্সটা ভ্যানিশ করতে পারলেই আমি এক্স আর আলফার মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে দুইটা tan ইনভার্স থেকে আমি tan ইনভার্স ভ্যানিশ করব কিভাবে, তাহলে এক্স প্লাস আলফা মাইনাস tan ইনভার্স এক্স, এটা হবে আমাদের π/4। সো আমি এখান থেকে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্রটা বসাই দিতে পারি, সেটা হলো এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখানে π/4। সো tan ইনভার্সটা ওই পাশে চলে গেলে কি চলে আসে দেখো তো, উপরে থাকে শুধু আলফা, নিচে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স, তাহলে এখানে আমাদের tan π/4 চলে আসে, আর tan π/4 মান কিন্তু 1। সো নিচেরটা যখন ওই পাশে গুণ হয়ে যাবে তখন আমাদের এটা চলে আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স। সো এখান থেকে আমরা ফাইনালি একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাই। সো দ্বিঘাত সমীকরণটা দেখতে এমন হবে আলফা ইকুয়ালস টু 0। সো এই যে দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে আমরা তো এক্স এর মান বের করতেই পারবো। সো দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর মান যদি আমি বের করি তাহলে সেটা কিন্তু আলফার সাহায্যে প্রকাশিত হবে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ। তাহলে এখানে দেখো এক পাশে এক্স এক পাশে আলফা, সো এক্স এর মান আলফার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সো এই যে এখান থেকে আমাদের দুইটার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা আমাদের রুয়েটে গত বছরের প্রশ্ন। এবার আসো নেক্সট অঙ্ক। সো বলছে কুয়েটের প্রশ্ন, এটা কিন্তু আমাদের একদম বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিভাবে করি আমরা সেটা সবাই জানি, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, cos tan ইনভার্স cot sin ইনভার্স এক্স। সো আমরা একদম ডান পাশ থেকে শুরু করি, তার মানে এই দুইটা নিয়ে প্রথমে কাজ করব। তাহলে আমরা জানি ইনভার্সটাকে চেঞ্জ করে দিতে হয়, নর্মাল আছে কি cot, তখন ইনভার্সটাকে cot ইনভার্স বানায় ফেলতে হয়। সবসময় ইনভার্সকে চেঞ্জ করব চিত্রের সাহায্যে। তাহলে আমার এখানে আছে সাইন ইনভার্স। সাইন ইনভার্স মানে কি? সাইন ইনভার্স মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে দেখো তো ভূমি কত আসবে, ভূমি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে cot ইনভার্স মানে হলো ভূমি বাই লম্ব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই যে চেঞ্জ হয়ে গেল চিত্রের মাধ্যমে। এখন cot আর cot ইনভার্স কিন্তু কি হয়ে যাবে বলো তো, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে কি থাকবে, cos tan ইনভার্স, আর ওই মানটা এখানে থেকে যাবে। ওকে, এখন এই tan ইনভার্সকে আবার বানাইতে হবে cos ইনভার্স। সো cos ইনভার্স বানানোর জন্য আমি আবার চিত্র আঁকবো। এখানে এবার চলে আসছে tan ইনভার্স। tan ইনভার্স মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজের মান আসে 1। তাহলে cos ইনভার্স মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে cos ইনভার্স চলে যাবে, শুধু x থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, হুবহু বইয়ের অঙ্ক, তোমরা সবাই পারো। সো এই ধরনের অঙ্ক যখন আসবে তখন এটা দিয়ে দিতে হবে, ফুল মার্কস এখান থেকে তোমাকে ক্যারি করতে হবে। ওকে, আসো নেক্সট। সো এইটা আমাদের দেখাইতে বলছে যে বুটেক্সে আসছে। সো সাইন ইনভার্স সাইন ইনভার্স সাইন ইনভার্স, তুমি সাইন ইনভার্সের সূত্র ফেলতে পারো, অথবা তুমি সবগুলোকে ট্যান ইনভার্স বানায় ট্যান ইনভার্সের সূত্র ফেলতে পারো। সো আমরা যদি সবগুলোকে ট্যান ইনভার্স বানাই তাহলে এইটাকেও আমি ট্যান ইনভার্সে কনভার্ট করে ফেলবো, তারপর এইটাকেও আমি ট্যান ইনভার্সে কনভার্ট করে ফেলবো,
তারপর ট্যান ইনভার্সের যে যোগের সূত্র আছে এই যোগের সূত্রটা বসায় দিব। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। একইভাবে এটাকেও আমি ট্যান ইনভার্স বানায় ফেলবো, দেন এইটার সাথেও যোগের সূত্র যাবে, পরে সবগুলা হিসাব করলে দেখবা ওই যে π/2 মানে ইনফিনিটি চলে আসবে। ঠিক আছে, ওকে, এটা তোমাদের SW থাকবে, এটা তোমরা বাসায় করবা, খুবই ইজি অঙ্ক এটা। নেক্সট সমাধান। আসো, সমাধানের অঙ্কগুলো আমাদের বোর্ডে তেমন একটা আসতো না, কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। ওকে, সো ফার্স্টে যেটা করতে হয় যে এই ইনভার্সগুলোকে কি করতে হয়, ভ্যানিশ করে ফেলতে হয়। তাহলে সমাধান টাইপ দেন আমরা এক্স এর জন্য সমাধান করলে এক্স এর মান পেয়ে যাই। ওকে, সো ফার্স্টে আসলে আমরা সাইন ইনভার্স দুটাকে ভ্যানিশ করে ফেলতে পারি। তাহলে সাইন ইনভার্সের সূত্রটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সূত্র হলো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে একটা নর্মাল হবে, একটা রুটের মধ্যে হবে, আর এখন আবার ওইটা নর্মাল হবে, এইটা রুটের মধ্যে হবে 1 মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু π/3। ওকে, এই পাশে সাইন ইনভার্স এবার ওই পাশে চলে যাবে, চলে গেলে এটা থাকতেছে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স রুট ওভার 1 মাইনাস 4 স্কোয়ার, আর এখানে চলে আসবে আমাদের সাইন ইনভার্স, সরি শুধু সাইন। সাইন ইনভার্সটা এই পাশ থেকে ওই পাশে গেলে সেটা হয়ে যাবে শুধু সাইন। সো এটা যদি শুধু সাইন হয় তাহলে সাইন π/3 মানে 60, সাইন 60 মান হচ্ছে √3/2। এখন দেখো, এখন যে তুমি ইকুয়েশনটা পাইছো, এই ইকুয়েশন খুবই ইজি। এই ইকুয়েশনে আমার এখানে একটা রুট ওভার আর এখানে একটা রুট ওভার আছে আর এখানে একটা √3/2 আছে। এখন তোমার দুইটা রুট ওভার থেকে কিভাবে এক্স এর মান বের করে এটা কিন্তু আমরা জানি। একটা রুট ওভারকে ওই পাশে নিয়ে যাবা, তারপর হোল স্কোয়ার করবা, একটা রুট ওভার থেকে যাবে সেটাকে আবার এই পাশে নিয়ে এসে হোল স্কোয়ার করবা, দুইবার হোল স্কোয়ার করলে দুইটা রুট ওভার চলে যাবে, দেন ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা SW থাকলো, বুঝতে পারছো? এগুলো সিম্পল ক্যালকুলেশন, আশা করি তোমরা পারবা। ওকে, নেক্সট সমীকরণটির সমাধান। একই কথা, যেহেতু আমাদের সমাধান করতে বলছে, সমাধান মানে হলো আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি এক্স এর একটা সমীকরণ বানাবো, তারপর সেটাকে সমাধান করলে আমি এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, সো আশা করি তোমরা এই জিনিসটা পারবা। সো আসো আমরা দেখি তাহলে এই জিনিসটা। তাহলে আমাদের ফার্স্ট হলো ত্রিকোণমিতিক অনুপাতটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে আছে কি বলো, ট্যান কজ ইনভার্স, এটাকে আমরা বানায় ফেলবো ট্যান ইনভার্স। সো ট্যান ইনভার্স বানানোর জন্য আসো চিত্র আঁকতে হয়। সো চিত্রটা আমরা এঁকে ফেলি। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বলো, কজ মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে x/1, তাহলে আমাদের লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স হবে লম্ব ডিভাইড বাই ভূমি। ওকে, এখন এইটাকে আমি আবার সাইন ইনভার্স বানায় ফেলবো। তাহলে সামনে আছে সাইন, তাহলে ভিতরটাকে আমার সাইন ইনভার্স বানায় ফেলতে হবে ট্যান ইনভার্সকে। তাহলে ট্যান ইনভার্সকে আমি সাইন ইনভার্স বানায় ফেলবো। তাহলে ট্যান ইনভার্স মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে আমাদের অতিভুজ আসে কত, 2 দুগুণে 4 1 5, তাহলে √5। তাহলে আমাদের সাইন ইনভার্স হলো লম্ব বাই অতিভুজ √5। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দেখো, এখান থেকে আমার ট্যান ইনভার্স চলে যাবে, থাকবে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, আর এখান থেকে চলে যাবে, এখান থেকে থাকবে √5। ওকে, বাকিটা তো ইজি, বাকিটা এখন তুমি হোল স্কোয়ার করে দিলে রুট ওভারটা চলে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে 2 দুগুণে 4 ডিভাইড বাই 5। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলেই এক্স এর মানটা পেয়ে যাবা। সো এক্স এর মানটা বের করে নিবা। ঠিক আছে, সিম্পল জিনিস। সো একটু মনে রাখতে হবে যে যখন আমাদের সমাধান করতে বলবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো সমাধানের পার্টটার জন্য এই ইনভার্স বা ত্রিকোণমিতিক যে রাশিগুলো থাকবে সেগুলোকে ভ্যানিশ করে ফেলতে হবে। ভ্যানিশ করে ফেললে একটা এক্স এর ইকুয়েশন পাবো, সেই এক্স এর ইকুয়েশনটা সলভ করলে এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, ওকে, আসো নেক্সট। এটাও যে সমাধান একই অঙ্ক, এটা SW থাকবে। সো আমাদের ইনভার্সগুলোকে ফার্স্টে বাদ দিয়ে দিতে হবে। ইনভার্সগুলো তুমি দুইভাবে বাদ দিতে পারো, একটা হলো তুমি সাইন ইনভার্স বা ট্যান কজ ইনভার্সের সূত্র বসায় ফেলতে পারো, অথবা তুমি সবগুলোকে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারো। ট্যান ইনভার্সে নিয়ে দেন ট্যান ইনভার্সের সূত্র বসাইলে দুই পাশ থেকে ট্যান ইনভার্স চলে যাবে, তারপর এক্স এর মানের জন্য তুমি সলভ করে দিবা। ওকে, এবার আসলে আমাদের নর্মাল সমাধানগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের সূত্রগুলো জানা থাকতে হবে। তাহলে আসলে আমরা সূত্রগুলো জানি কিনা দেখি। তাহলে 2 sin x cos x root x, এটা
ওকে, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো sin x cos x এক পাশে নিয়ে এসে কমন নিতে পারি, অথবা আমরা এটা ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে। সো অনেকভাবেই করা যায়, সমাধান যখন করতে হবে তখন আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসগুলো অনেকভাবেই করা পসিবল হবে। সো যে জিনিসটা বেটার ওইভাবে তোমার সলভ করতে হবে। ওকে, তাহলে দেখো ঠিক আছে এটা। তাহলে আমাদের যখনই সমাধান করতে বলবে এই ধরনেরগুলা, ইনভার্সেগুলো না, দেখো ইনভার্সেগুলো আমরা অলরেডি দেখছি যে ইনভার্সেগুলো সেম টাইপ বানায় দুই পাশ থেকে ভ্যানিশ করে দিতে হয়, কিন্তু এই টাইপের যখন সমাধান থাকবে যে নর্মাল ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, তখন এই জিনিসগুলোকে কিন্তু উৎপাদক আকারে তোমার বানাইতে হবে, কারণ উৎপাদক আকারে বানাইলে তুমি জিনিসগুলোকে ইকুয়াল টু 0 ধরে সূত্র বসায় ফেলতে পারবা। সো আমাকে চিন্তা করতে হবে যে এখান থেকে উৎপাদকটা কিভাবে আসে, এই জিনিসটা আমাকে একটু চিন্তা করতে হবে। সো উৎপাদক বানানোর জন্য আমি সবগুলোকে গুণ দিয়ে দিলাম, তাহলে 2 sin x cos x প্লাস 2√3, সবগুলো এক পাশে নিয়ে আসলাম, 3 cos x 4 sin x ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমি যদি এইটার সাথে এইটা কমন নিই, তাহলে এটার সাথে এটা কমন নিলে দেখো 2 sin x কমন যায়, থাকে হলো cos x মাইনাস 2, cos x মাইনাস 2 থাকে। ওকে, তারপর হলো এই দুইটা থেকে যদি আমি কমন নিই, মাইনাস কমন যাবে, √3 কমন যাবে, তাহলে থাকতেছে হলো cos x মাইনাস 2। ওকে, তাহলে এই জিনিসটা আমার থাকে হলো cos x মাইনাস 2, আর এখানে থাকে 2 sin x মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের দেখো cos x মাইনাস 2, এখান থেকে আমরা পাবো cos x ইকুয়ালস টু 2। এখন আমরা জানি যে কোনো জায়গায় cos এর মান কিন্তু 2 হওয়া পসিবল না, যে কোনো জায়গায় cos এর মান কিন্তু তোমার 2 হওয়া পসিবল না। সো এই প্রথমটা হবে না, প্রথমটা বাদ। সেকেন্ডটা থেকে আমরা মান পাবো। সো সেকেন্ডটা থেকে দেখো sin x সমান আমরা মান পাচ্ছি হলো √3/2। এখন আমরা জানি sin কত ডিগ্রি মান √3/2 বলো তো, sin π/3 এর মান হলো √3/2, 60 ডিগ্রি। এখন আমরা জানি sin x যদি sin আলফা হয়, তাহলে sin x sin আলফা হলে সেখান থেকে আমরা জানি x এর মান হয় n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, মানে π/3, তখন x এর মান হলো এইটা। ওকে, এখন আমার যেহেতু ব্যবধি দেওয়া আছে, ব্যবধি দেওয়া থাকা মানে আমার কিন্তু n এর মান বসায় বসায় চেক করতে হবে। সো তোমরা এখানে এই পার্টটা তোমরা করবা, তোমরা n এর মান ফার্স্টে 0 বসাবা, তারপর 1 বসাবা, তারপর -1 বসাবা, তারপর 2 বসাবা, তারপর -2 বসাবা, বসায় দেখবা যে কোন পর্যন্ত এই ব্যবধির মাঝখানে তোমার অ্যান্সার পাওয়া যায়। যে পর্যন্ত ব্যবধির মাঝখানে অ্যান্সার পাওয়া যাবে ওর পরে আর তুমি যাবা না, ওই কয়টাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। এগুলো আমরা পারি। সো মনে রাখো এই ধরনের অঙ্কে হলো উৎপাদক বানানো আমাদের মেইন টার্গেট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আসো নেক্সট অঙ্ক। এটা রুয়েটে আসছে 17-18 সালে, একদম বই থেকে হুবহু তুলে দিছে এসইউ আহমেদ। সো এসইউ আহমেদের বইটা তোমাদের পুরোটা করে ফেলতে হবে। সো এখন আমরা জানি যে পরীক্ষা হয়তো একটু পিছাচ্ছে, কিন্তু পিছাইলেও তোমার কিন্তু পরীক্ষা একদম পড়ালেখাতে ডিটাচ হওয়া যাবে না, ঠিক আছে। পড়ালেখাটা কিন্তু কন্টিনিউয়াস করে যেতে হবে, এবং পড়ালেখা তোমার মনে হচ্ছে ভাই আমি তো সব কিছুই পড়ছি, আবার কি পড়বো, তখন আমি বলবো যে তুমি প্রতিদিন এক চ্যাপ্টার করে আবার সূত্রগুলো রিভাইজ করো, অঙ্কগুলো একটু আবার দেখো, যেন তুমি একটু টাচে থাকো, ঠিক আছে। কখনোই কিন্তু ফুল ডিটাচ হয়ে যাও না, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনে ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এই ধরনের অঙ্কে ভাইয়া একটু আগেই বলছি আমাদের টার্গেট হবে উৎপাদকে বিশ্লেষণ করা। সো উৎপাদক বানাইতে পারলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। এখন উৎপাদক বানাইতে হলে কিন্তু সিমিলার টাইপ জিনিস হইতে হবে। এখন সিমিলার টাইপ জিনিস আমি এখানে খুঁজে পাচ্ছি না।
এখানে আমার আছে সাইন থিটা, সাইন 2 থিটা, সাইন 3 থিটা। সো আমি যদি এই সাইন থিটা, সাইন 3 থিটা নিয়ে কাজ করি, তাহলে এই দুইটা থেকে সূত্র যায়, সেটা হলো সাইন সি সাইন ডি। সো সাইন সি সাইন ডি এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে দুইটা যোগ করে অর্ধেক সি মাইনাস ডি বাই 2, সেটা হবে কস। ওকে, আর এখানে সাইন 2 থিটা থেকে যায়, সাইন 2 থিটা থেকে গেল। ওকে, এখানে কস থিটা থেকে যাচ্ছে, কস থিটা থেকে যায়, আর এখানে দেখো 1 প্লাস কস 2 থিটা। সো 1 প্লাস কস 2 থিটার সূত্র হলো আমাদের 2 কস স্কোয়ার থিটা। সো 2 কস স্কোয়ার থিটার সূত্রটা আমরা এখানে বসায় দিলাম। সো এটার ফলে সুবিধাটা হলো আমি যদি এই পাশ থেকে কমন নিই, তাহলে দেখো সাইন 2 থিটা কমন যায়, সাইন 2 থিটা কমন গেলে আমাদের থাকে হলো 2 কস থিটা প্লাস 1। আর এখান থেকে যদি আমি শুধু কস থিটা কমন নিই, তাহলে এখানেও থাকে হলো 2 কস থিটা প্লাস 1। ঠিক আছে, এটা সমান চিহ্ন ওই পাশে থাকে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। ওকে, কখনোই তুমি উভয় পাশ থেকে সেম উৎপাদক কাটাকাটি করে দিও না, সেম উৎপাদক কাটাকাটি করে দিলে কিন্তু তোমার মান কমে যাবে একটা। ওকে, সো বুঝতেই পারতেছো এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি, একটা হলো কস থিটা প্লাস হাফ, আর একটা হলো আমাদের সাইন 2 থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। সো প্রথমটা থেকে যদি আমি কাজ করি, তাহলে কস থিটা হইতেছে আমাদের মাইনাস হাফ, আমরা জানি কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তাহলে এখান থেকে 2 থিটার মান পাবো আমরা 2n পাই প্লাস মাইনাস আলফা। সো সূত্র হলো কস থিটার জন্য সূত্র হলো 2n পাই প্লাস মাইনাস আলফা। এই যে সূত্রগুলো তোমার পারতে হবে। ওকে, একইভাবে যদি আমরা এখন ওইটা নিয়ে কাজ করি, তাহলে সাইন 2 থিটাকে ভেঙে কি লেখা যায় বলো তো? লেখা যায় 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার দুইটা পার্ট চলে আসে, একটা হলো কস থিটা কমন নিলে 2 কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আবার দুইটা পার্ট, একটা হলো কস থিটা ইকুয়ালস টু 0, কস থিটা ইকুয়ালস টু 0। সো কস থিটা যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে থিটা ইকুয়ালস টু হয় কস থিটা 0 কিন্তু আমাদের 90-তে, তাহলে সেটা হবে 2n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে, 2n প্লাস 1 পাই বাই 2। ওকে, আরেকটা হচ্ছে যে 2 সাইন থিটা মাইনাস 1 0, তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান পাচ্ছি হলো হাফ। এখন তোমাকে দেখতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ, বা সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে আমার আসতেছে সাইন 30 মানে পাই বাই 6। সো পাই বাই 6 হলে আমরা জানি যে থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। সো এটা হচ্ছে তখন আমাদের থিটার মান। ওকে, দেখো তিনটে অ্যান্সার, এই তিনটে আমাদের অ্যান্সার হবে। এখন তোমাদের কাজ কিন্তু বাকি আছে, যেহেতু ব্যবধি দেওয়া আছে তুমি n এর মান বসানো শুরু করবা। তিনটে অ্যান্সার, তিন জায়গাতেই n এর মান বসাইতে হবে। n এর মান তোমরা 0 থেকে বসানো শুরু করবা, তারপর 1 বসাবা, মাইনাস 1 বসাবা, 2 বসাবা, মাইনাস 2 বসাবা, এভাবে বসাতে বসাতে যাবা যতক্ষণ না লিমিটকে ক্রস করে যাচ্ছে। যখন লিমিটকে ক্রস করে যাচ্ছে তখন আর বসানোর দরকার নেই, ওই পার্টটা তোমরা করে নিবা। ঠিক আছে, এই যে n এর মানটা বসানোতে হবে 0 1 মাইনাস 1 2 মাইনাস 2 ডট 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 ডট। ওকে, সো এইটা কিন্তু আরেকটা অঙ্ক, সিমিলার টাইপ অঙ্ক, এটা আমরা করছি, এটা SW থাকবে। এটাও আমরা করছি সমাধান, ওই যে 2 cot ইনভার্স, এটাকে আমার tan ইনভার্স বানায় ফেলতে হবে, তারপর আমরা সূত্র ফেলে যেতে পারবো, অথবা এটা আরও ইজিলি করে ফেলা যায়। সেটা হলো দেখো 2 cot ইনভার্স মানে কি, দুইটা cot ইনভার্স না? সো 2 cot ইনভার্স মানে কিন্তু দুইটা cot ইনভার্স। ঠিক আছে, 2 পাই বাই 3, দুইটা cot ইনভার্স। সো একটা cot ইনভার্স আর tan ইনভার্স মিললে হবে পাই বাই 2, এটা আমাদের সূত্র। আর এখানে শুধুমাত্র একটা cot ইনভার্স থাকে, আর এখানে থাকে 2 পাই বাই 3। তাহলে এখান থেকে পাই বাই 2কে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে cot ইনভার্স x থাকে হলো 2 পাই বাই 3 মাইনাস পাই বাই 2, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 থেকে 3 গেলে পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তারপর এখান থেকে তাহলে আমাদের x এর মান কি আসে বলো তো? x এর মান আসে cot 30, cot 30 মানে হলো √3, তখন এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, এইভাবে ইজিলি করে ফেলা যায়। সো যেটা বললাম যে তোমাকে সূত্রটা খুব ভালো করে জানতে হবে, সূত্র যদি তুমি খুব ভালো করে জানো তখন কিন্তু তুমি ইজিলি বুঝে ফেলতে পারবা।
তাহলে এই যে সূত্রটা যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা কিন্তু তোমার মনে থাকতে হবে, ঠিক আছে? মনে থাকলে তখন তুমি ইজিলি করে ফেলতে পারবা। বইয়ের অঙ্ক ছিল এটা। ওকে, এটা তো একদম ইজি। সাইন থিটা মান 1 হলে থিটা কত হয় বলো? থিটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হলো 4n প্লাস 1 পাই বাই 2, জাস্ট উপরের পার্টটা হয় থিটা। সূত্র, এটা সূত্র, জাস্ট সূত্র। ওকে, √3 sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 2। এই প্যাটার্নটা থাকলে কি করতে হয় এটা কিন্তু আমরা জানি যে ভাইয়া যদি কখনো আমরা দেখি যে একটা সাইন থিটার সাথে একটা cos থিটা আছে ইকুয়ালস টু c, তখন কিন্তু আমরা যেটা করব সেটা হলো পুরো সমীকরণকে সহগে বর্গের যোগফল দিয়ে ভাগ করে ফেলব। সহগে বর্গের যোগফল দিয়ে ভাগ করে ফেলব। ঠিক আছে, সহগে বর্গের যোগফল দিয়ে ভাগ করে ফেলবো। সো এখানে সহগ কত? √3। এটা বর্গ কত বলো তো? 3। এখানে সহগ কত? cos থিটার সহগ হলো কিছু নাই, কিছু না থাকা মানে 1। সো 1 এর বর্গ কত বলো তো? 1। সো 3 আর 1 মিলে 4, 4 এর রুট ওভার, এটা রুট ওভার দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এটা রুট ওভার আসবে। সো এটা রুট ওভার দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 4 এর রুট ওভার হলো 2, তার মানে আমি এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে এই সমীকরণকে আমি 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে হবে √3/2 সাইন থিটা, এখানে হবে হাফ cos থিটা, এখানে 2 দিয়ে ভাগ করলে 1। ওকে, তারপর বাকিটা তো ইজি, সাইনের সাথে একটা তুমি cos ধরতে পারো। সো আমি যদি সাইন থিটা রাখলাম, এইটাকে আমি cos কত ডিগ্রি ধরতে পারি বলো তো? এটাকে আমরা ধরতে পারি cos, অত তুমি সাইনের সাথে সাইনও আনতে পারো। তুমি যদি মিক্সড করে আনো তাহলে সাইনের সূত্র যাবে ফাইনালি, আর যদি সেম সেম আনো তাহলে কজের সূত্র যাবে। সো আমি মিক্সড করে আনি। এটা আমরা হচ্ছে cos 30 মানে হলো π/6। একইভাবে cos থিটার সাথে যেটা থাকবে সেটাকে সাইন নিতে হবে। তাহলে আমরা জানি sin 30 মান হলো হাফ, আর এটা 1 থাকতেছে। ওকে, সো এটা সূত্র চলে যায়, এটা সূত্র হলো sin a - b, তাহলে থিটা মাইনাস π/6 ইকুয়ালস টু 1। আর আমরা জানি সাইন থিটা যদি 1 হয় তাহলে থিটা হলো আমাদের, একটু আগে বলছি, সো থিটা, এটা তাহলে থিটা ইকুয়ালস টু হবে 4n প্লাস 1 π/2। সো এখান থেকে দেখো থিটার মান কত আসতেছে, তাইলে 4n প্লাস 1 π/2 প্লাস π/6। সো এই সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু ভাইয়া আগেই বলছি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি যখনই সূত্রগুলোতে পারফেক্টলি পারবা তখন কিন্তু তোমার জিনিসটা খুবই ইজি হবে। বুঝতে পারছো? ওকে, আর এখানে এখন কি করব? এখানে আমরা এখন n এর মান বসাবো, কারণ আমার ব্যবধি দিয়ে দিছে দেখো। তাহলে n এর মান 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো, ডট 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 বসাইলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা তোমরা পারবা। ওকে, আসো নেক্সট। x এর মান যদি √2 হয় তাহলে এটার মান কত? সো এটা আশা করি তোমরা পারবা, এই জিনিসটা খুব ইজি। সো x এর মান যদি √2 হয় তাহলে এখানে √2 বসাও, তাহলে 2, 3, 1/√3, তাহলে সাইন ইনভার্স √3, 1/√3 মান কত আসে? cos সাইন ইনভার্স চলে যাবে, এটা চলে যাবে, মান ক্যালকুলেশন করবা, পেয়ে যাবা, এটা পেয়ে যাবা, এটা SW। ঠিক আছে? ওকে, কুয়েটের এই অঙ্কটা আমাদের দেখে চিনতে হবে যে এটা আসলে কোন প্যাটার্নের অঙ্ক। যেমন যেই জিনিসটা দিয়ে দিছে, খেয়াল করে দেখো, tan ইনভার্স a প্লাস হাফ সেক ইনভার্স। তাহলে সেক ইনভার্সে কোনো সূত্র আমার জানা নাই, কিন্তু সেক ইনভার্সকে উল্টায় দিলে কজ ইনভার্স হয়ে যায়। তাহলে 1 - b স্কয়ার 1 + b স্কয়ার। একইভাবে কোসেক ইনভার্সকে যদি আমি উল্টায় দিই তাহলে আমার এটা হয়ে যায় সাইন ইনভার্স 2c / 1 + c স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে পাই। ওকে, তাহলে tan ইনভার্স a এটা হচ্ছে হাফ, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র বসাতে পারি, সেটা হলো 2 tan ইনভার্স b, তাহলে হাফ আর 2 চলে যাবে। ওকে, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র বসাতে পারি, সেটা হলো 2 tan ইনভার্স c, তাহলে হাফ আর 2 চলে যাবে, এখানে থাকবে পাই। তার মানে ফাইনালি আমার এটা থাকতেছে tan ইনভার্স a, tan ইনভার্স b, tan ইনভার্স c ইকুয়ালস টু পাই। সো এখান থেকে আমাকে এখন মান বের করতে বলছে যে a + b + c এর মান কত হবে। সো a + b + c এর মান কত হবে, এই জিনিসটা কিন্তু খুব ইজি, এটা ABC আসা উচিত।
সো দেখো এখন কি করব, প্রথম দুইটাকে আইখা ওইটা ওই পাশে নিয়ে যাব। তাহলে প্রথম দুইটার জন্য সূত্র বসে যাবে, সেটা হলো tan ইনভার্স a প্লাস বি 1 মাইনাস এ বি, আর এখানে সূত্র চলে যাবে পাই মাইনাস tan ইনভার্স সি। ওকে, এই tan ইনভার্স যখন ওই পাশে চলে যাবে তখন আমাদের এটা কি চলে আসবে বলো, এটা হয়ে যাবে tan পাই মাইনাস tan ইনভার্স সি। এখন আমরা জানি পাই থাকলে সেটা কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, পাই এর জন্য tan থাকবে, তাহলে tan ইনভার্স সি, তার মানে এটা আসতেছে মাইনাস সি। সো এখন একটু হিসাব করো, এটা প্লাস হবে, সো 1 দিয়ে গুণ করলে এই পাশে আনলে এটা এবিসি থাকে, তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাবো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এবিসি। তাহলে আমাদের মান আসতেছে এবিসি। বুঝতে পারছি? সূত্রগুলোই আমরা বারবার কিন্তু ইউজ করতেছি। সো একটা জিনিস ভাইয়া বারবার বলতেছি যে ত্রিকোণমিতি অঙ্ক খুব ভালো করতে হলে তোমাকে সূত্রগুলো খুব মনে রাখতে হবে। যেমন এখানে কজ ইনভার্সের সূত্র যে এইটা 2 tan ইনভার্স বি, আবার এখানে সাইন ইনভার্সের সূত্র যে এইটা, এটা যদি তুমি দেখে মনে করতে না পারো তখন কিন্তু তোমার প্রশ্নটা সহজে অ্যান্সার করা সম্ভব হবে না। ওকে, শাস্ত্রের অঙ্ক হাফ সাইন ইনভার্সকে এটা বানাইতে বলছে, সো কনভার্ট করে ফেলবা, কনভার্ট করে সেটা 2 tan ইনভার্সে নিয়ে আসবা, তারপর হাফ আর সামনেটা চলে যাবে। ওকে, এটার সূত্র বসাইলে হয়ে যাবে, এটা যেটা থাকলো। ওকে, এখন এই অঙ্কটা দেখো সিমিলার টাইপ, এইটা হলে এক্স এর মান কত, সো এটা আমরা জানি tan 2x এর সূত্র বসাই দিবা। tan 2x এর সূত্র কি বলো, 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার x, তার সাথে একটা tan x গুণ থাকবে, তার সাথে থাকবে 1। ঠিক আছে, এই যে সূত্র দেখছো, এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে। সো এখানে হচ্ছে তোমার 2 tan স্কয়ার x হয়ে যাচ্ছে, আর নিচে এইটা ওই পাশে গুণ হয়ে গেলে 1 মাইনাস tan স্কয়ার x হচ্ছে। ওকে, মাইনাস tan স্কয়ার x এই পাশে আসলে হবে 3 tan স্কয়ার x, তাহলে tan স্কয়ার x হবে 1/3, আর এটা হবে প্লাস মাইনাস 1/√3। তাহলে আমরা জানি এই tan ইনভার্স কত ডিগ্রি মান √3, সরি tan কত ডিগ্রি মান √3, tan হচ্ছে তোমার tan হচ্ছে 1/√3, তো তাহলে 30 ডিগ্রি মানে হলো π/6, তাহলে tan ইনভার্স π/6, এন্ড tan x সমান tan থিটা, সূত্র হলো x ইকুয়ালস টু n পাই প্লাস থিটা, তার মানে n পাই প্লাস মাইনাস π/6। সো এটা হচ্ছে আমাদের x এর মান। এটা বুঝতে পারছি? সূত্র বাবা, সূত্র পাঠতে হবে, সূত্র পারলে ধামাধাম সূত্র বসায় দিবা, ক্যালকুলেশন করবা, এখানে আবার সূত্র বসবে, অ্যান্সার পেয়ে যাবা। ওকে, সাইন থিটা এটা আমরা করছি, এটা আমাদের SW, এটা আমরা করছি। আর আরেকটা কথা আমি একটু বলে দিই, যদি তোমাদের এরকম এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া থাকে তখন এই অঙ্কগুলো কিভাবে করব, পুরো অঙ্ক না করেও কিন্তু তুমি এই এমসিকিউটা সলভ করতে পারবা। কিভাবে? এই যে অপশনে যেটা থাকবে এটা তুমি কোশ্চেনে বসায় দিবা, দেখবে যে সিদ্ধ হয় কিনা। যেমন এখানে π/2 মানে কি 90, তুমি দেখো এখানে 90 বসাও, দেখো তো সিদ্ধ হয় কিনা। তাহলে আমি যদি এখানে 90 বসাই, সাইন 90 মান কত 1, কজ 90 মান কত 0, তাহলে এখানে আসে 0, এখানে আসে √3, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে মান আসতেছে 2√3। এবার রাইট হ্যান্ড সাইড থেকে দেখো কজ 90 মান কত 0, তাহলে √3 বাদ, সাইন 90 মান কত 1, তার মানে 4, তাহলে রাইট হ্যান্ড সাইডে মান আসতেছে 4, তাহলে এটা সমান হচ্ছে না, তার মানে এটা হবে না। বুঝতে পারছো? এইভাবে অপশন দিয়ে প্রতিটা অপশন টেস্ট করবা, টেস্ট করলে তুমি দেখবে যে কোনটার জন্য হচ্ছে। যেমন π/6 মানে কত 30, সো 30 এখানে বসাও, 30 যদি এখানে বসাও তাহলে 2 ইন্টু সাইন 30 মান কত হাফ, কস 30 মান কত √3/2, তাহলে এখানে আসতেছে আমাদের √3/4, আর এখানে আসতেছে √3, তাহলে এখানে আসে 5 √3/4, তার মানে 5 √3/2, এটা আসে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, এখানে আমি যদি 30 বসাই, cos 30 মান কত √3, তাহলে √3/2, আর এখানে আসে আমাদের সাইন 30 মান হাফ, তার মানে 2, তাহলে 4 আর 3 7/2, মিলে নাই, তাহলে এটাও হবে না। সো এইভাবে তুমি অপশনগুলো বসায় দেখবা যে কোনটা তোমার এক্স্যাক্টলি অ্যান্সার আসে, যেটার জন্য সিদ্ধ হবে, দুই পাশের মান সেম আসবে, সেটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, একইভাবে এই যে এখানে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের অঙ্ক, উদাহরণে আছে এসইউ আহমেদে, কেতাবুদ্দিনেও উদাহরণে দেওয়া আছে। সো এই জিনিসটা আমাদের একদম হুবহু বই থেকেই তুলে দিছে। ঠিক আছে, হুবহু বই থেকে তুলে দিছে।
সো জিনিসটা খুব ইজি, A4 B4 C4, তাহলে এটাকে আমরা লিখতে পারি A4 কে লিখতে পারি A স্কয়ার হোল স্কয়ার B স্কয়ার হোল স্কয়ার C স্কয়ার হোল স্কয়ার, আর ওগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2C স্কয়ার। দেখো C স্কয়ারের সামনে তাহলে মাইনাস দিতে হবে, কারণ C দুই জায়গায় কমন এবং দুজনকে মাইনাস বানায় ফেলতেছে। তাহলে C স্কয়ার A স্কয়ার মাইনাস 2C স্কয়ার B স্কয়ার, একটা কিছু শর্ট আছে সেটা হলো 2A স্কয়ার B স্কয়ার। সো এই 2A স্কয়ার B স্কয়ার ওই পাশেও দিতে হবে। তাহলে এটা আমাদের সূত্র হয়ে গেল, সেটা হলো A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস C স্কয়ার মাইনাস C স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 2A স্কয়ার B স্কয়ার। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন সবাইকে হোল স্কয়ার করে দাও, তাহলে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার ইকুয়ালস টু √2 প্লাস মাইনাস AB। সো AB দিয়ে ভাগ করে দাও, তাহলে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার ডিভাইডেড বাই AB। তাহলে আমরা জানি AB দিয়ে ভাগ করলে হবে না, এটা 2AB হইতে হবে, তাহলে প্লাস মাইনাস √2 ডিভাইড বাই 2, এখানেও 2 দিলে এখানেও 2 দিতে হবে। তাহলে এই জিনিসটা কি হয়ে যায়, এই জিনিসটা হয় আমাদের cos C এর সূত্র, ওই যে ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টার ফার্স্ট পার্ট, ওই সূত্র cos C, আর এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2। ঠিক আছে, তাহলে cos C এর ভ্যালুটা পেয়ে গেলাম প্লাস মাইনাস 1/√2, এই যেটা একদম হুবহু বইয়ের অঙ্ক। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তো এটা পারবা, এটা একদম বইয়ের অঙ্ক। দেখছো বইয়ের অঙ্কই বেশি দিচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো প্যাটার্নটা খেয়াল করো, বইয়ের অঙ্ক কিন্তু খুব বেশি আসে। ওকে, এটা আমরা জানি ট্যান ইনভার্সকে কোসেক ইনভার্স বানাইতে হবে, তখন চলে যাবে স্কোয়ারটা থেকে যাবে, আর কট ইনভার্সকে সেক ইনভার্স বানাবো, তখন সেক আর সেক ইনভার্স চলে যাবে, এটা স্কোয়ারটা থেকে যাবে। ওকে, এটা একটা আমাদের নর্মাল অঙ্ক, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোণ এটা মান বের করতে বলছে, চাপ AB এবং যে ক্ষুদ্র ক্ষেত্রফল বের করতে বলছে। সো ফার্স্টে একটু সবাই একটু চিত্রটা কল্পনা করো তো। সো চিত্রটা কল্পনা করতে পারছো কিনা খেয়াল করে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার, AB চাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার, A ও B এর মান বাইক করো। আচ্ছা, AB চাপ, সো আমি এখানে ধরলাম A, এখানে ধরলাম আমরা B। সো এই কোণটা বের করতে বলছে আমাকে, এই কোণের মান বের করতে বলছে। হ্যাঁ, ওকে, যেখানে এটা কিন্তু ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এই S বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে জানি S ইকুয়ালস টু 8 থিটা, S ইকুয়ালস টু 8 থিটা, ওই সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে S ইকুয়ালস টু 8 থিটা, তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু হচ্ছে S/R, তাহলে S এর মান হচ্ছে 14 আর এর মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 1.4। এখন 1.4 এটা কিন্তু কিসে আসে, S ইকুয়ালস টু 8 থিটা, এটা কিন্তু রেডিয়ান এককে, সার্কুলার ইউনিট, সার্কুলার ইউনিট মানে C, তাহলে এটা কিন্তু আমাদের রেডিয়ান ইউনিটে চলে আসলো। সো রেডিয়ান ইউনিটকে কিসে নিতে হবে, ডিগ্রি ইউনিটে নিতে পারো, তুমি ডিগ্রি ইউনিটে নিতে পারো। রেডিয়ান ইউনিটকে ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে বলো তো, এটাকে 180 ডিগ্রি ডিভাইড বাই পাই দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে 1.4 180 ডিভাইডেড বাই পাই, ঠিক আছে, তাহলে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে আসবে। ওকে, তুমি হিসাব করে দেখবা যত আসে সেটা অ্যান্সার। ওকে, আমাদের এখন বলছে চাপ AB এবং জ্যা AB দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রফল বাইক করো। তাহলে চাপ AB এবং জ্যা AB মানে এইটা, তাহলে এই দুইটা দিয়ে আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফলটা বাইক করতে বলছে আমাদের। সো
আমাদের আসলে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে, এই নিচেরটা ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এই ক্ষুদ্রতর ক্ষেত্রফল সেটা হবে পুরা বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি, মানে উপরের ত্রিভুজটা বাদ দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে। ওকে, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি হাফ, বৃত্তকলার ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার থেটা, হাফ না, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কয়ার থেটা, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কয়ার সাইন থেটা। এটা কোন সূত্র? হাফ ইন্টু সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মধ্যবর্তী কোণের সাইন। সো এখানে দেখো সবগুলা মান তুমি জানো, সবগুলা মান বসায় দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। বুঝতে পারছি? সবগুলা মান তুমি জানো, বসায় দিলে হয়ে যাবে। ওকে, একটা কাহিনী হলো এখানে যে পাই আর স্কয়ার থেটাটা আছে, এই পাই আর স্কয়ার থেটাটা কিন্তু পাই, আচ্ছা এই পাই আর স্কয়ারটা চলে যাবে, এটা আর স্কয়ার থেটা হবে, শুধু হাফ হাফ থাকবে, এখানে পাইটা হবে না, এখানে হাফ হবে, হাফ আর স্কয়ার থেটা। ঠিক আছে? ওকে, ঠিক আছে, মান বসাই দিবা। আর থিটা মানটা অবশ্যই তোমরা এই ইয়েতে বসাতে হবে, এখানে রেডিয়ান এককে দিতে হবে, রেডিয়ান তোমার বসায় নিয়ে মান বের করে ফেলতে পারবা। ওকে, এইটা আমাদের বইয়ের অঙ্ক মোটামুটি ইজি আছে। সেটা হলো আমাদের দেখো কস আলফা, আমরা সেক আলফাকে লিখতে পারি 1/cos আলফা, সেটা হচ্ছে আমাদের 5/2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো cos স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 cos আলফা বাই 2। সো 2 দিয়ে এই পাশে গুণ হয়ে যাবে, সো 2 এই পাশে গুণ হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে আসতেছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। সো 2 দুগুণে 4, 4 একে 4, ওইভাবে তুমি যদি ভেঙে দাও তখন তুমি এখান থেকে একটা মান পেয়ে যাবা। এখন দেখো এটা কিন্তু শূন্য হবে না, কেন? কারণ এখানে যে cos আলফা ইকুয়ালস টু 2 আসতেছে, তাহলে যেহেতু 2 আসতেছে তাহলে 2 তো হবে না, তার মানে এই উৎপাদকটা নেওয়া যাবে না, এই উৎপাদকটা বাদ। তাহলে আমাদের উৎপাদক আসবে এই একটা। তাহলে এখান থেকে আমরা দেখো cos আলফা মান পেয়ে যাচ্ছি হাফ, তাহলে আমি cos আলফা মান পাচ্ছি হলো এখান থেকে হাফ। ওকে, তাহলে এই মানটা আমি পেয়ে গেছি, cos আলফা মান হলো হাফ। ওকে, এই মানটা এবার এখানে বসায় দিলে হয়ে যাবে। তাহলে আমি যদি এখন এখানে এটা মান বের করতে বলছে, আমি যদি এটা মান বসায় দিই, cos আলফা মান হচ্ছে হাফ, আর sec মানে হলো cos এর উল্টা, তাহলে আমাদের আসতেছে 2 মাইনাস n আর 2 টু দি পাওয়ার n, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সো cos আর sec যদি থাকে, অথবা sin বা cosec যদি থাকে, অথবা তোমার tan বা cot যদি থাকে, তখন মনে রাখবা এরকম একটার সাথে একটা রিলেশন বানায় সমাধান করতে হবে, মান পেয়ে যাবা, মানটা বসায় দিলে অ্যান্সার চলে আসবে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এটা করবা, এটা ফার্স্টে একটা প্রশ্ন চিত্র আঁকবা, চিত্রকে করে ফেলবা। এটা SW দিয়ে দিচ্ছি, এটাও SW দিয়ে দিচ্ছি। বৃত্তটা ক্ষেত্রফল বের করতে বলছে, বৃত্তকলা ক্ষেত্রফল বের করতে বলছে। সিম্পল সূত্র, বৃত্তকলা ক্ষেত্রফল আমরা জানি কিভাবে বের করতে হয়। সো এটা আমাদের cos আলফা sin আলফা, এটা বইয়ের অঙ্ক, মেইন বই,
এসইউ আমাদের অঙ্ক, এটা এটা কজ হবে, ঠিক আছে, এটা এসডব্লিউ থাকবে। সো এগুলো মেইন বইয়ের অঙ্ক আমরা এসডব্লিউ দিয়ে দিচ্ছি। ওকে, সো এই ধরনের অঙ্ককে বলা হয় ত্রিভুজ সমাধান। ত্রিভুজ সমাধানের ক্ষেত্রে তুমি মনে রাখো যে দুইটা সূত্র, একটা হলো কোসাইনের সূত্র, একটা হলো আমাদের সাইনের সূত্র। যদি কখনো আমরা বাহুর সংখ্যা বেশি দেখতে পাই তখন আমরা কোসাইন সূত্রটা ইউজ করব। তাহলে দেখো এখানে আমাদের কোসাইনের সূত্র যদি ইউজ করবো, সো আমাদের সি কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা কস সি এর সূত্র ইউজ করতে পারি। কস সি এর সূত্র হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। সো এখানে তাকায় দেখো কস সি, সি এর মান হলো 60 ডিগ্রি, এ হচ্ছে আমাদের √3 + 1, বি হচ্ছে √3 - 1, সি এর মানটা আমরা জানি না, আর নিচে হচ্ছে আমাদের √3 + 1 আর √3 - 1, ঠিক আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সি বাহুর মান পেয়ে যাব, ঠিক আছে, সি বাহুর মান পেয়ে যাব। আর তুমি যদি একবার সি বাহুর মান পেয়ে যাও তখন খেয়াল করে দেখো এ বাহু জানি, বি বাহু জানি, সি বাহুও জানি, তখন আমরা কোসাইন বি এর সূত্র বসায় দিলে আমরা বি কোণের মান পেয়ে যাব। কস বি এর সূত্রটা বসায় দিব। কস বি এর সূত্র কি হবে বলো তো? সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। মনে রাখো যে কোণ নিচ্ছ সেই বাহুটা হবে মাইনাস, তাহলে বি নিলে এখানে মাইনাস বি, সি নিলে এখানে মাইনাস সি। ওকে, বাকি দুইটা সাথে থাকবে, উপরে থাকবে। ওকে, বি কোণ পেয়ে গেলে এরপর তোমরা এ কোণের মান পেয়ে যাবা। এ কোণের মান পাবা কিভাবে? সেটা হলো ভাইয়া 180 থেকে এই বি কোণ আর সি কোণ বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমি এ কোণ পেয়ে যাব। সো এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমাদের যে সি বাহু এ বি আর সি বাহুটা বের করতে বলছে, সো তিনটা মান আমরা পেয়ে যাবো এখান থেকে। সো এই ত্রিভুজ সমাধানটা কিভাবে আগাইতে হবে এটা বুঝতে হবে। মনে রাখো যদি বাহু বেশি থাকে কোসাইন সূত্র দিয়ে স্টার্ট করব, যদি কোণ বেশি থাকতো তাহলে আমরা সাইন সূত্র দিয়ে স্টার্ট করতাম। ওকে, নেক্সট হলো এটা আমাদের বইয়ের অঙ্ক, এটা করে ফেলবা। এটা কিন্তু আমরা একটা শর্টকাট জানি। শর্টকাটটা হলো এখানে যে সংখ্যাটা আছে এটাকে ফার্স্টে 2 এর গুণিতক বানাইতে হয়। তাহলে শর্টকাটটা হলো এই সংখ্যাটাকে 2 এর গুণিতক বানাইতে হয়। সো 2 এর গুণিতক বানানোর পর আমরা এখানে কত পাচ্ছি বলো তো? এখানে আমরা পাচ্ছি 4। সো 4 থেকে একটা কম বসবে রুট ওভার, তাহলে যত পাবা রুট ওভার হবে একটা কম। তাহলে 4 হইলে এখানে 3টা রুট ওভার হবে, 3টা রুট ওভার হবে। সাইন থাকলে প্রথমটা মাইনাস বাকিটা প্লাস, আর যদি সাইনের জায়গায় কস থাকতো তখন অল পজিটিভ। কস থাকলে অল পজিটিভ, সাইন থাকলে খালি প্রথমটা নেগেটিভ বাকিগুলো পজিটিভ। ওকে, এইটা মান কত? এটা তো আমরা সূত্র জানি। এটা মনে রাখো যদি কখনো tan a tan b আর tan a ইন্টু tan b এই ফর্মেট দেখতে পাও, যে দুইটা tan যোগ আকারে আছে, ওই দুইটাই আবার গুণ আকারে আছে, দুইটা tan যোগ আকারে আছে, ওই দুইটাই আবার গুণ আকারে আছে, তখন তুমি দেখবা যে এই অ্যাঙ্গেল দুইটার যোগফল π/4 কিনা, মানে 45 ডিগ্রি কিনা। যদি 45 ডিগ্রি হয় তখন এইটা অ্যান্সার হয়ে যাবে 1। বুঝতে পারছো? 45 ডিগ্রি হইলে এটা অ্যান্সার হয়ে যাবে কত বলো তো? 1। একইভাবে তাহলে এখানে দেখো 36 আর 9 যোগ করলে কিন্তু 45। সো 45 মানে এই পুরোটাই অ্যান্সার কত তাইলে বলো তো? 1। ঠিক আছে, এটা মনে থাকবে তো? সো এই শর্টকাটটা একটু মনে রাখবা। এটাও ত্রিভুজের সমাধান, ওইভাবে এই সাইন সূত্র দিয়ে করলে হয়ে যাবে। এখন দেখো সর্বোচ্চ কোণের মান দিয়ে দিচ্ছে। এখন আমি কোন বাহুটা সর্বোচ্চ এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যদি তুমি বুঝতে না পারো তখন তুমি এক্সে একটা মান তুমি মনে মনে ধরে নিবা। এক্সে একটা মান তুমি মনে মনে ধরে নাও, এমন মান ধরতে হবে যেন কোনো বাহু শূন্য না হয়ে যায়। এখন আমি কিন্তু এক্সের মান 1 ধরতে পারবো না, মনে মনে আমি 1 ধরতে পারবো না। কেন? কারণ 1 ধরলে এই বাহুটা শূন্য হয়ে যায়। সো শূন্য হইতে দেওয়া যাবে না, তুমি র্যান্ডম একটা মান ধরে নিবা, কোনো সমস্যা নেই। আমি ধরো এক্স এর মান 2 ধরছি সাপোজ। সো 2 ধরলে এই বাহুটা কত আসে দেখো তো? 2 দুগুণে 4, 2 এ 6, 7, তাহলে একটা বাহু আসে 7। এই বাহুটা কত আসে? 2 দুগুণে 4 একে 5, আর এই বাহুটা কত আসে? 2 দুগুণে 4 একে 3। সো এই যে দেখো 3টা বাহু পেয়ে গেছি। সো 3টা বাহু পেয়ে গেলে দেখো তো সবচেয়ে সর্বোচ্চ কোণ কি হবে? সবচেয়ে বড় যে বাহু তার বিপরীত কোণটাই সর্বোচ্চ হবে। তার মানে 7-এর বিপরীত কোণ সর্বোচ্চ হবে। তখন আমরা কসের সূত্র বসায় দিব। তাহলে কসের সূত্র হবে দেখো এই যেটা বিপরীত কোণ সেটা হবে মাইনাস, আর বাকি দুইটা পাশে বসবে 2 × 3 × 5। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এ মান পেয়ে যাব 120। এটা করে দেখবা, এটা -½ আসে।
3 থেকে 9 5 5 25 আর 9 কত 34, এটা 7 7 49 মাইনাস 14, 3 5 15 মাইনাস 15, ঠিক আছে, আর এখানে 30, তাহলে মাইনাস হাফ 120, ঠিক আছে। ওকে, এরকম মান বসায় নিয়ে তুমি মান বাই করে তারপর ওগুলো দিয়ে ক্যালকুলেশন করবা। কারণ তোমার যদি মন চায় না ভাই আমি এক্স ধরে ক্যালকুলেশন করব, একই অ্যান্সার। এখানে যদি এক্স নিয়ে ক্যালকুলেশন করো সেম অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। ওকে, ত্রিভুজটার সমাধান। এখানে দেখো কি দেওয়া আছে, বেশি বাহু দেওয়া আছে, তাহলে আমরা মনে রাখো কোসাইন সূত্র ইউজ করব। কোসাইন সূত্র ইউজ করলে পেয়ে যাবো এটা। ওকে, এটা আমরা সমাধান করছি, এগুলো বইয়ের অঙ্ক, এগুলো করবা, সলভ করবা। এটা আমাদের বইতে আছে, এগুলো সলভ করবে, এগুলো দেখবে, এগুলো বইতে দেওয়া আছে সব। এখানেও দেখো কি কি দেওয়া আছে, দেখো তো 2টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তাহলে 2টা বাহু একটা কোণ দেওয়া থাকে মানে কোন সূত্র দিয়ে কাজ করব, আমরা কোসাইনের সূত্র দিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে কোসাইনের সূত্রটা ইউজ করব মেইনলি। সো এই গেল আমাদের লাস্ট যে স্লাইড। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো ত্রিকোণমিতিতে যদি তুমি ভালোভাবে পারতে চাও তাহলে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হলো যে ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, আর এই সূত্রগুলো খুব প্র্যাকটিস করতে হবে যেন দেখেই তুমি বুঝতে পারো। সো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের ফেসবুক পেজেও তুমি তোমার প্রবলেমগুলো থ্রো করতে পারো, অথবা আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসেও তুমি কিন্তু ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো। আর খুব রিসেন্টলি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন হতে যাচ্ছে, সো এই সেশনটাতেও তুমি যোগ দিতে পারো। ওকে, তোমরা ভালো থাকো, নেক্সট পরের ক্লাসে দেখা।